নমস্কার। আজকে আরও একটি গুরুত্বপূর্ণ লাইভে স্বাগত জানাই। তবে এই লাইভটি যে সবার ক্ষেত্রেই সমান গুরুত্বপূর্ণ হবে এমন নয়, কিন্তু সরকারি কর্মচারী এবং আরও ভালো করে বললে রাজ্য সরকারি কর্মচারী, শিক্ষক থেকে শুরু করে বিভিন্ন রাজ্য সরকারের যে দপ্তরে কর্মরত আছেন, পঞ্চায়েত কর্মী থেকে শুরু করে সরকারি যা যা পদে রয়েছে রাজ্য সরকারের, তাদের কাছে এই লাইভটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে একই সাথে আমার সহযোদ্ধা পাঠক যারা এই নতুন বিশ্ব ব্যবস্থাকে বুঝতে চান, বাবু ইতিমধ্যেই অনেকেই বলছেন, এবং আরও ভালো করে বুঝতে চান, এবং এই খেলাটা যে চলছে সেই খেলাটিকে আরও ভালো করে উপলব্ধি করতে চান, তাদের ক্ষেত্রেও এই লাইভটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমেই জানান শোনা যাচ্ছে কিনা। আমার মনে হয় শুনতে অসুবিধা হওয়ার কথা নয়, শোনা যাবে। তো সেই বিশ্বাস থেকেই আমি লাইভটি কন্টিনিউ করছি। আজকের লাইভের বিষয় ডিএ তুমি কত দূর। আরো একবার বলি, আজকের লাইভের শিরোনাম ডিএ তুমি কত দূর। ডিএ মানে কি? মহার্ঘ ভাতা, ডিয়ারনেস অ্যালাউয়েন্স। ডিয়ারনেস অ্যালাউয়েন্স, মহার্ঘ ভাতা। তো এই যে সাম্প্রতিককালে একদম তাজা টাটকা খবর যে আদালতের, সুপ্রিম কোর্টের যে পর্যবেক্ষণ সামনে এসেছে, 50% ডিএ মিটিয়ে দেওয়ার ব্যাপারটা আমাদের মিডিয়াও সেভাবেই লিখেছে। তাতে করে অনেক শিক্ষক মহাশয় এবং রাজ্য সরকারি কর্মচারী তারা বেশ উজ্জীবিত, উৎফুল্ল এবং অনুপ্রাণিত হয়ে উঠেছেন। তো সেই উজ্জীবিত হওয়া, অনুপ্রাণিত হওয়া, এই ব্যাপারগুলো কতটা যুক্তিসঙ্গত হতে পারে এই মুহূর্তে, কতটা আদৌ উৎফুল্ল হবেন কিনা বা নতুন ভাবনায় পড়বেন, এই বিষয়গুলো তো অবশ্যই আলোকপাত করব। আমি এই যে লাইভটি, সেই লাইভটিকে আমি কয়েকটি ভাগে ভাগ করতে চাইছি, এবং সেই ভাগগুলোকে কেন্দ্র করেই আলোচনা অব্যাহত থাকবে। প্রথমে কি মনে হয়েছে এই রায়টি, যখন রায় বলবো না, পর্যবেক্ষণ, অ্যাডভাইসারি বলবো আমি। এটা কেন অ্যাডভাইসারি বলছি পরেই বলবো। এটা তো ভার্ডিক্টও নয়, মোটেই ভার্ডিক্ট নয়, ডিক্রি তো নয়, এটা অ্যাডভাইসারি, এটা পর্যবেক্ষণ মাত্র, অবজারভেশন, সুপ্রিম কোর্টের অবজারভেশন বলা যেতে পারে। কেন আমি আসছি, তো এটা সংবাদপত্রে প্রকাশিত হওয়া মাত্র যা আমি দেখতে পাচ্ছি চারপাশে, সোশ্যাল মিডিয়ায়, ফেসবুক বা বিভিন্ন জায়গায়, তাতে করে আমার প্রথমেই যে প্রবাদটি মনে আসছে আর কি, সেটি হলো ঘোলা জলে মাছ ধরা। ঘোলা জলে মাছ ধরা অর্থাৎ ফিশিং ইন ট্রাবলড ওয়াটার্স বলবো। তার পরবর্তী পর্যায়ে থাকবে গাছে কাঁঠাল গোপে তেল। এই মানসিকতার প্রতিফলনও দেখতে পাচ্ছি আমি, সেই বিষয়ে আলোচনা, কেন এটা গাছে কাঁঠাল গোপে তেল। এবং অবশ্যই তারপরের পার্টে থাকবে চালের ওপর চালতা। চালের ওপর চালতা মানে মাননীয়ার চালবাজি। তো চালের সঙ্গে চালতা শব্দটি খুব যায় আর কি, চালতাটা বেশ অম্লমধুর স্বাদ আর কি। তো বেশ ভাল লাগে আচার খেতে বা চাটনি ফাটনি খেতে, মোটামুটি স্বাদেও ভাল লাগে। তো সেই চালটাকে যদি চালতা দিয়ে মানে একটু মিক্সিং করে দেওয়া যায়, চাল মানে হলো কৌশল, আজ বুঝতেই পারছেন, এই চাল মানে হচ্ছে ভাতের চাল নয়, হলো কৌশল আর কি, ছক। তো সেই চালের ওপর চালতা, সেই বিষয়ে আসবো, এবং পরিশেষে আসবো বাস্তবসম্মত বিশ্লেষণ, যেটা কেন এখন এটা হঠাৎ করে এই খবরটা আনা হলো, কি পরিপ্রেক্ষিতে আনা হলো, কেন আনা হলো এতদিন বারে হঠাৎ করে, কেন এটা কেন হলো, মানে হঠাৎ করে ডিএ হঠাৎ করে। মামলা তো চলছিলই, তারিখ পে তারিখ, হঠাৎ করে এই সময়। টাইমিংটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, বারবার করে বলবো।
যে কোনো খবর, জাতীয় এবং আন্তর্জাতিক খবর এবং আদালতের আচরণ সব কিছুকে বুঝতে চাইলে, উপলব্ধি করতে চাইলে আমাদের শুধু বক্তা, প্রতিষ্ঠান, কে বলল, কি বলল, কেন বলল, সেগুলো মাথায় রাখলে চলবে না। আমাদের কি মাথায় রাখতে হবে? টাইমিংটা কি, কেন বলল, কোন সময়ে বলল। এই টাইমিংটা যদি ধরা যায় তাহলে কিন্তু বাকি বিষয়গুলো বুঝতে অত্যন্ত সুবিধে হয় আর কি, এবং টোটাল পিকচারটা আমাদের সামনে মোরালেস চলে আসে। তো আর এই লাইভের শেষের দিকে আমি এই যে শিক্ষক ছাঁটাই যে পর্ব, যেটাতে ওই যে যোগ্য অযোগ্য ভাগ করা হয়েছে এবং গ্রুপ ডি কর্মচারী আর কি, যাদের ওই যে অশিক্ষক কর্মচারী, যাদের আবার কোনো ভাগই করা হয়নি, ওই যে সুপ্রিম রায় আর কি, ভার্ডিক্ট, আবার বলছি ওটিও ডিগ্রি নয়, তার উপরেও কিছু পর্যবেক্ষণ রাখবো যে কেন এটা, আমি যে পয়েন্টগুলো বলেছিলাম সেই পয়েন্টগুলো থেকে আমি কেন নড়ছি না, কারণ অনেকেই ব্যাপারটা বুঝতে পারেননি, সব ভিডিও তারা শোনেওনি। তো এই ব্যাপারে পর্যবেক্ষণ রাখবো, কারণ এইটা রিলেটেড আর কি। এই সুপ্রিম রায়, ওটাও সুপ্রিম কোর্টের, এটাও সুপ্রিম কোর্টের। তো আদালত কিভাবে কাজ করছে, বর্তমান এস্টাবলিশমেন্টকে, নতুন বিশ্ব ব্যবস্থাকে লাগু করার লক্ষ্যে আদালত কিভাবে কাজ করছে, সে বিষয়টা আরও পরিষ্কার হয়ে যাবে। এবং পাশাপাশি রাজনৈতিক দল, বিরোধী দল, তারা কিভাবে কাজ করছে সেটাও পরিষ্কার হয়ে যাবে। প্রথমেই দেখা যাক ঘোলা জলে মাছ ধরা, ফিশিং ইন ট্রাভেলড ওয়াটার্স। কেন? আমরা দেখতে পেলাম মিষ্টি খাওয়া হচ্ছে, মানে সংগ্রামী যৌথ মঞ্চ না যৌথ মোর্চা বলে একজন আছে একটি সংস্থা, তারা দেখবেন ডিএ নিয়ে ব্যাপক লড়াই টড়াই করেছে। তাদের একজন ব্যক্তিত্ব, ওই যে সেদিন একজন আমার এক মন্তব্য করলেন, ওই যে নিউ ওয়ার্ল্ড অর্ডার মানে ভয়ে ভাতা, ভয়ে ভ্যাকসিন, হ্যাঁ, ভয়। তো একজন আবার হোয়াটসঅ্যাপে বলে গেলেন ভয় ভাস্কর ঘোষ, এরকম বলে গেলেন, মানে নিউ ওয়ার্ল্ড অর্ডারের ভয়ের সঙ্গে ব্যাপারটা রিলেট করে। তো যাই হোক, তো সেখানে ব্যাপক 40 দিনের অনশন হয়েছিল যতদূর আমরা জানি। তো তাঁরা সেই সব সদস্য যারা এই লড়াইয়ে রয়েছেন, সংগঠক এবং যারা নেতৃত্ব, তারা, আমি খবরে দেখলাম, তারা বেশ মিষ্টি টিষ্টি খাচ্ছেন, উৎফুল্ল করছে, নিজেদের জয় বলে উল্লেখ করছেন আর কি, যেন তারা যেন সংগ্রামী যৌথ মোর্চায় লড়াই করে আর কি এটাকে জয় ছিনিয়ে আনলো, এরকম একটা উৎফুল্ল, মানে সেলিব্রেশন যাকে বলা হয়, মঞ্চ, হ্যাঁ ওই আর কি, সংগ্রামী যৌথ মঞ্চ। তো সেরকম একটা সেলিব্রেশন আমরা দেখতে পেলাম, এটা খবর হয়েছে। তো এটা ঘোলা জলে মাছ ধরা কেন বলছি? প্রথমতই বলি, এটা ঘোলা জলে মাছ ধরা, কারণ ওইটাই মাছটা ধরতে গেলে বেশ ভালো হয়, খাটাখাটনি করতে হয় না, পরিশ্রম কম হয়, হ্যাঁ, ভালো মুনাফাও হয় আর কি। আর পাশাপাশি চাঁদাগুলো, সাবস্ক্রিপশনগুলো ভালো পাওয়া যায়, চাঁদা সবাই নিচ্ছে। তো এই যে ডিএর লড়াই বা যে মামলাগুলো হচ্ছে এখন আমরা দেখতে পাচ্ছি, তাতে করে শিক্ষকরা বা যাদের জন্য মামলা লড়া হচ্ছে তারা কতটা সুবিধে পাচ্ছেন, কতটা আদৌ তাদের সুরাহা হচ্ছে, সে বিষয়ে ঘোরতর সন্দেহ আছে, বাস্তব আপনাদের সামনে। কিন্তু একটা বিষয়ে আমার কোনো সন্দেহ নেই যে উকিলরা ব্যাপক লাভবান হচ্ছেন, ব্যাপকভাবে কামাচ্ছেন, কামিয়েই চলেছেন। যত টপ লেভেলের উকিল তত ইনকাম। আর সংগঠক যারা, উদ্যোক্তা আর কি, সংগঠনের নেতৃস্থানীয়, তারাও কিন্তু কামাচ্ছেন, সবাই না হলেও কামাচ্ছেন আর কি। এটা বুঝতেই পারছেন, এটা তো স্বাভাবিক প্রবৃত্তি মানুষের, কজনই বা বলুনের ব্যতিক্রমের বাইরে থাকে। তো যাই হোক, তো সেইখানে বলে দিই, এই যে মামলাটা কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চ যে লড়াই টড়াই করছে, ষষ্ঠ বেতন কমিশনের যে ডিএ, তার সঙ্গে আদৌ সম্পর্কিত নয়। এই মামলা কারা করেছে? এই মামলাকারী মূল হচ্ছে ওয়েস্ট বেঙ্গল কনফেডারেশন অফ এমপ্লয়িজ, আমি যতদূর জানি, অর্থাৎ এমপ্লয়িজ কনফেডারেশন, এবং সঙ্গে পার্টি হয়েছে ইউনিটি ফোরাম এবং কর্মচারী পরিষদ। এই মামলাটি 10 বছরের পুরনো, প্রায় দীর্ঘকাল ধরে এই মামলা চলছে। দীর্ঘকাল ধরে, আমি সময়টা জানি না কতটা ঠিক বললাম, আমার আনুমানিক মনে হয় এই সময়টাই, প্রায় দীর্ঘকাল ধরে মামলা চলছে।
এবং এর প্রথম হিয়ারিং হয়েছিল 2022-এর 28শে নভেম্বর, যদ্দূর আমি জানি 28শে নভেম্বর। তারপরে এই যে 2025, বুঝতেই পারছেন এটা কি মাস চলছে, মে মাস চলছে, অর্থাৎ সূত্রতা চলেছে আর কি, স্বাভাবিক। ওই যে আরো মামলা আছে ডিএ নিয়ে, সেগুলোর ক্ষেত্রেও একই রকম তারিখ পে তারিখ। এই কারণগুলো আমি বহু আগেই বলেছি। নতুন বিশ্ব ব্যবস্থায় ডিএর পরিস্থিতি কি দাঁড়াতে পারে, মাননীয় অবশ্য মাঝে মাঝে একটু আধটু করে ছুঁড়ে দেন, এই যেমন কিছুদিন আগে 4% বলেছেন। তো এখন মোটামুটি ভাবে আমরা দেখতে পাচ্ছি যে ওই ফারাকটা আর কি, কেন্দ্রের 18, এখন হচ্ছে রাজ্য সরকার 14 ছিল, এখন 18% হয়েছে মহার্ঘ ভাতা, আমি যতদূর জানি আর কি। তো কেন্দ্রের 55%, তো তার সঙ্গে ফারাক এখন কত চলছে, 37% চলছে আর কি, ফারাক চলছে রাজ্যের। কারণ রাজ্য সরকারি কর্মচারীরা এবং শিক্ষকেরা অবশ্যই তারা বারবার একটি দাবি তুলেছেন, কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা দিতে হবে। অবশ্যই সেই দাবি তাদের সাংবিধানিকভাবে সেই অধিকার তাদের আছে, তারা দাবি করেছেন। কিন্তু বাস্তবতা কোথায়, সেই আলোচনার কারণ কোথায় আমরা যাচ্ছি, কতটা আশা করতে পারেন তারা, সেই কারণেই এই ভিডিওটি করা। তাহলে এটি রোপা 2009, অর্থাৎ পঞ্চম বেতন কমিশনের পরিপ্রেক্ষিতে এই সামনে রেখে এই মামলা করা হয়েছিল। ডিএর ব্যাকলগ রয়েছে, প্রচুর ডিএ জমে আছে, এরিয়ার হয়ে আছে, সেইটাকে উদ্ধার করে রাজ্য সরকার যাতে করে সেটা কর্মচারীদেরও, সেই সময়ে কর্মরত কর্মচারী কিন্তু ভাবতে হবে, বলে দিচ্ছি এটা সবার জন্য। যদি রায় আসেও, এখনো রায়টায় আসেনি, এটা পর্যবেক্ষণ মাত্র, তাও সবার জন্য এটা অ্যাপ্লিকেবল হবে না। কাদের জন্য হবে না হবে আমি পরে আসছি। তাহলে আমি এটা কেন বললাম কেন বললাম যে ঘোলা জলে মাছ ধরা, এইটাই হলো মাছ ধরা, ক্রেডিট নেওয়া আর কি। বুঝতেই পারছেন সব সংগঠনই এটা করে থাকে, কারণ শিক্ষক মহাশয়রাও এটা অনেকেই জানেন না ভালো করে যে এটা আসলে কোন ক্ষেত্রে কোন মামলা, কাদের মামলা, কারা এই মামলার এখতিয়ারের মধ্যে আছেন, কারা বেনিফিশিয়ারি হতে পারেন, হওয়ার সম্ভাবনা আছে, ইত্যাদি বিষয় অনেক শিক্ষক মহাশয়, অনেক কর্মচারীও ঠিকঠাক জানেন না। কেউ অবশ্যই ভালো করে জানেন, তারা এই ব্যাপারে চুপচাপ আছেন, কিন্তু যারা জানেন না তারা হইচই করছেন। এবং এই হইচই করছেন, উৎফুল্ল হয়েছেন, এই যে মানসিকতা, তার উপরে ভিত্তি করেই আমার এই লাইভের পরবর্তী অংশ পর্ব, গাছে কাঁঠাল গোফে তেল। কেন, আসুন দেখা যাক। প্রথমেই বলে দিলাম যে এটা কিন্তু সবার জন্য নয়, অর্থাৎ আমরা যেটা দেখতে পাচ্ছি এই মামলার যারা পার্টি, অর্থাৎ কনফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়িজ আর কি, এরকম আর কি সংগঠন, সঙ্গে ইউনিটি ফোরাম এবং কর্মচারী পরিষদ, যারা এই অবশ্যই বিকাশ বাবু রয়েছেন এই মামলার উকিল, তিনি এই মূল আর কি নাম, আরও রয়েছেন তবে অবশ্যই তিনি বুঝতেই পারছেন একটা প্রধান মুখ, এছাড়া ফিরদৌস শামীম এরাও রয়েছেন। তো যাই হোক, তো এটা আমরা মানে মূল ব্যাপারটা বুঝি, তাহলেই বুঝবেন যে যারা উৎফুল্ল হয়েছেন মানে তাদের সবার জন্য এটা নয়, বা এখনো বহু পথ বাকি আছে, এখনো আমরা কোনো কিছুই বলতে পারি না এই বিষয়টা নিয়ে, এখনো বহু পথ বাকি আছে। কি বিষয়? এটাতে মোটামুটি ভাবে যেটা দেখা যাচ্ছে যে 2008 সালের 1 এপ্রিল থেকে 2019-এর 31শে ডিসেম্বর পর্যন্ত যারা কর্মরত ছিলেন বা আছেন, কর্মরত বা অবসর নিয়েছেন, যাই হোক, মানে কিন্তু এই সময়টা যারা চাকরি করেছেন, কর্মরত ছিলেন, তারাই এই বেনিফিট পাবেন যদি আদালত রায় দেয় বা জারি করে। এখনো তেমন কিছু আমরা পাইনি, ওটা পর্যবেক্ষণ মাত্র। আচ্ছা, আর মহার্ঘ ভাতার ব্যাকলগটা কোন সময় থেকে কোন সময়ে ধরা হয়েছে,
1/7/2009 থেকে 1/1/2019, অর্থাৎ জানুয়ারি মাস 1/1, বুঝতেই পারছেন। আর ওইদিকে 1/7 থেকে। তো এই যে ব্যাকলগটা সেটা কর্মচারীদের ন্যায্য পাওনা অধিকারকে সামনে রেখে এই মামলাটি করা হয়েছে, এবং যারা মামলা করেছেন উকিলের নাম আমি ইতিমধ্যেই বলেছি, অবশ্যই রাজ্য সরকারের বিরুদ্ধে মামলা করেছেন। বেশ, সেই মামলাতে কি দাবি, কি বলা হয়েছে, আমরা কি দেখতে পাচ্ছি যে সেখানে রাজ্য সরকার একের পর এক সময় দেরি করেছেন, ন্যায্য পাওনা দেননি, ডিএর যা দেওয়ার কথা দেননি, সেটা জমতে একটা বড় আকার নিয়েছে। কিরকম দেখা যাচ্ছে যে তথ্য বলছে যে বামফ্রন্ট সরকার সেই সময়কার বর্তমান ডিএর হারের সঙ্গে কিন্তু এটা সম্পর্ক নেই, এটা রোপা পঞ্চম, অর্থাৎ পঞ্চম যে বেতন কমিশন রোপা তার সঙ্গে যুক্ত, ষষ্ঠ বেতন কমিশনের সঙ্গে তার কিন্তু এটার কিন্তু হারের কোনো ব্যাপার নেই, প্রভাব পড়বে না, এটা আমি কিন্তু বারবার করে বলছি। তো সেই সময় যে 50% কথা ছিল, তাতে করে দেখা যাচ্ছে যে বাজেটে বামফ্রন্ট সরকার বিদায় নেওয়ার আগে 16% প্রভিশন রেখে যায়, অর্থাৎ রাজ্য সরকারি কর্মচারীদের জন্য 16% মহার্ঘ ভাতার প্রভিশন বামফ্রন্ট সরকার রেখে যায়। তো তাহলে বাকি কত থাকলো? 34%। সেইটা রাজ্য সরকারকে দিতে হবে, বাকি যেটা, তো সেইটা করা হয়নি। সেটা বাকি ওই যে সময়কালে যেটা বলা হচ্ছে, এই সময়কালটা আমরা আগেই বলেছে, সেই সময়কালে এই 34% একটা ব্যাকলগ জমতে একটা বড় আকার নিয়েছে, অবশ্যই বড় আকার নিয়েছে। তো এই কারণেই মামলা চলেছে তারিখ পে তারিখ। তো এই মামলাটির এই দুদিন আগে কথা, পরশু দিনের খবর যতদূর আমার মনে হচ্ছে, হ্যাঁ পরশু দিনের খবর, সেই সময় সুপ্রিম কোর্টের ওঠে ব্রিফলি, খুব কম সময়ের জন্য, মানে খুব ডিটেইল কোনো শুনানি বা কিছু তেমন কিছু হয়নি, কারণ শুক্রবারে কিন্তু শুনানি হওয়ার কথা, সত্যিকারের শুনানি বলতে যা আমরা বুঝি সেটা এই সামনের শুক্রবারই হওয়ার কথা। তো এইখানে যে মামলাটা উঠলো, সেখানে কি বলা হলো, বিচারপতিরা কি বললেন সেটা আলোচনা করি, যেটা থেকে অনেকে ভুল বুঝেছেন, ভুল বার্তা গেছে। বিচারপতিরা বলেছেন, খুব সংক্ষেপে বলি, যে এই মামলা কিন্তু স্যাট অনুযায়ী, যাই হোক এই স্যাট প্যাট নিয়ে আলোচনার সুযোগ এখানে নেই, আমি অত দরকারও নেই, মূল বিষয়টাতে আসি। তো এই রাজ্য সরকারকে বিচারপতিরা বললেন যে এতদিন ধরে এই সব চলছে, এই মামলার চলছে, এটা তো ভালো কথা নয়, এবং অনেক রকম বলতে গেলে নেতিবাচক কথায় তারা সরকারকে বলেছে। এই যে ডিএ মহার্ঘ ভাতা ফেলে রাখা, ব্যাকলগ করে রাখা, এবং সেই দেখবেন এগুলো খবরও হয়েছে যে সুপ্রিম থাপ্পড়, মাঝে মাঝে এরকম খবর বেরোয়, রাজ্য সরকারকে সুপ্রিম থাপ্পড়, যাতে করে ওই যে বিরোধী দলের মানে টপ লেভেলের নেতারা তো সব একসঙ্গে খাওয়া দাওয়া করেন না, সবাই ভাগ করে খান, কিন্তু যাতে করে ওই যে সব নিচু তলার কর্মীরা আর কি পতাকা নিয়ে ঝান্ডাবাজি এবং ডান্ডাবাজি করেন, তারা খুব খুশি হবেন আর কি, বা কিছু মানসিকতা, যারা চোরাগোপ্তা মানসিকতা আছে, যারা সরাসরি ঝান্ডা ঝরেন না, কিন্তু ভেতরে একটা দলকে একেবারে দারুণ রকম সাপোর্ট করেন, তাদের জন্য এসব খবর হয়। এই মজা, হ্যাঁ, দিদিকে সুপ্রিম থাপ্পড় দিল, বাপরে বাপ, বিজেপিও খুশি, সিপিএমও খুশি, কিন্তু এগুলো যে মিডিয়া মাইন্ড গেম খেলার জন্য খেলে আর কি, ডাইভার্ট করার জন্য, এবং বেশ মজা দিয়ে মানুষকে আশায় বাঁচে চাষা এরকম করার জন্য এগুলো বলে, সেটা তো সাধারণ মানুষ বোঝেন না, বোঝার কথা নয়। তো যাই হোক, তো এবারে বলা হলো যে
তিনি বললেন, কি বললেন? রোজার প্রতি 50% মিটিয়ে দিন। কিসের 50%? ওই যে 50%। আচ্ছা, বেশ। আচ্ছা, তো সেটা তো 34% নাকি বকেয়া, 16% বামফ্রন্ট সরকার প্রভিশন রেখেই গেছিলেন। তো যাই হোক, তো উনি 50%-এর কথাই বলেছেন। ওটা আসলে কি সেটা পরে বলছি। ওটা ডিএ নয়, ঠিক 50% মিটিয়ে দিন, ওটা ডিএ ঠিক নয়, ওটা অন্য জিনিস। কি জিনিস আসছে এবার খবরে যা এসছে। এবার অভিষেক মনু সিংভি মহাশয় তিনি বলছেন, ওরে বাবা, সে তো 20,000 কোটির ধাক্কা। কি করে? রাজ্য সরকার তো দেউলিয়া, কোমর ভেঙে যাবে, সরকারের অস্তিত্বই থাকবে না, কোমরটাই ভেঙে যাবে। ভুল বলেননি কিছু। এমনিতেই সরকার তো লোনে চলছে, ঋণে চলছে। আপনারা জানেন রাজ্য সরকারের কত লক্ষ কোটি টাকা ঋণের বোঝা চেপেছে। কেন্দ্র সরকারেরও একই কেস। ওয়ার্ল্ড ব্যাংক, IMF, খোঁজ নিয়ে দেখুন। এ নিয়ে বিস্তারিত আলোচনা আমি অন্য ভিডিওগুলোতে করেছি, এখানে করছি না। তাহলে সঙ্গে সঙ্গে তখন বিচারপতি বললেন, তাই ঠিক আছে, কোমর যখন ভেঙে যাবে তাহলে 25% দিন, 25% দিন। কতর মধ্যে? সেখানে আবার লেখা হয়েছে খবরে 4 সপ্তাহের মধ্যে। 4 সপ্তাহ মানে কি? 1 মাস। 1 মাসের মধ্যে 25% মিটিয়ে দিন। ব্যাপারটা খবরে এমন করেই লিখেছে। আর মানুষের কি আনন্দ, কি উৎফুল্ল! আরে বাবা, খবর, মিডিয়ার খবর আমি বারবার বলি, গভীরে যান, মিডিয়ার খেলা বুঝুন। মিডিয়া কিভাবে করোনার সময় আপনাদের বিভ্রান্ত করেছে, এই সময়েও শিক্ষকদেরকে বা কর্মচারীদেরকে বিভ্রান্ত করে চলেছে। ওটা আসলে কিসের? বিচারপতি মহোদয় এটাই বলতে চেয়েছেন যে এইভাবে মামলা যদি পিছোতে থাকে এবং রাজ্য সরকার যদি ডিলেইং ট্যাকটিক্স করেন, আর কি ডিলেইং ট্যাকটিক্স, রাজ্য সরকার তো তাই করছে, বুঝতেই পারছেন। ডিলেইং ট্যাকটিক্স করেন তাহলে কি হবে? মামলার খরচ তো বাড়ছে, উকিলকে পয়সা দিতে হচ্ছে, যারা মামলাকারী তাদেরকে ছোটাছুটি করতে হচ্ছে, থাকতে হচ্ছে, আদালত স্থলগুলোতে থাকতে হচ্ছে, হোটেল ভাড়া, খরচা, টিকিট, উকিলের খরচা, বহু খরচা আছে। চাঁদা তুলেই হচ্ছে, তো বহু খরচা আছে। তো এই খরচাটা কে দেবে? মাননীয়া তো জানেন, এরম করে ঝুলিয়ে রাখলে সে হাল ছেড়ে দেবে, আর মামলা করার ক্ষমতায় সাধ্যই থাকবে না কর্মচারীদের। এই জন্য ডিলেইং ট্যাকটিক্স, বুঝতেই পারছেন। চালের ওপর চালটা আসছে, ওইটা এখনো আসেনি, আসবে। বেশ ভালো কথা। তো সেই ক্ষেত্রে বিচারপতি বলেছেন যে 50% রেখে দিন কস্ট। ওই মামলা যা হচ্ছে তার মানে খরচ হচ্ছে, তার খরচের 50% না, মানে কিসের 50% সেটা কিন্তু পরিষ্কার করে খবরে বলা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না। তো 50% মিটিয়ে দিন। তো মানে এই 50% মানে কিন্তু ডিএর 50% আসেন, এরকম কিছু নয় আর কি। খেলাটা এখানেই। তাহলে দেখুন মিডিয়া কিভাবে খবরটা করেছে। এবং পরে যে যতটুকু অর্ডার বেরিয়েছে সেখানে কিন্তু তিনি বিচারপতিদ্বয় তারা যে এইসব মাননীয়াকে এবং রাজ্য সরকারকে তুলোধনা করেছেন, যেটা আদালত কক্ষে তাদের কথাবার্তা শুনে মনে হয়েছে। রায়ে কিন্তু সেরকমের নেতিবাচক কথাবার্তা কিচ্ছু লেখা নেই, ওগুলো ওরা বলেন আর কি। মিডিয়া হচ্ছে তাকে খবর টবর করেন, সুপ্রিম থাপ্পড়। কিন্তু রায়ের যে পর্যবেক্ষণ যেটা লিখিত আকারে বেরিয়েছে, সেখানে কিন্তু এরকম নেতিবাচক বা তুলোধনা করা, থাপ্পড় দিয়েছেন এমন কিন্তু কোনো শব্দচয়ন বা বাক্য বন্ধন নেই। যাই হোক, তো এই যে খবরটা যখনই চাউ হলো, আমার কাছেও অনেকে ফোন টোন করে বসেছেন, মেসেজ করে বসেছেন, বলেছেন স্যার আপনি তো বলেছেন ডিএ হবে না, ডিএ দেবে না, এই যে ডিএ দিচ্ছে, এই যে 50% ডিএ দিচ্ছে, একেবারে মানে কি বলবো, মানে পেয়েই গেছে যেন আর কি। আমি ভেবেছিলাম এসব বিষয় নিয়ে আর লাইভ টাইপ করবো না, বিশেষ করে শিক্ষকদের ব্যাপারে। ব্যতিক্রমী কিছু শিক্ষক যারা আছেন তাদেরকে আমি শ্রদ্ধা করি, তারা আমার সঙ্গে আছেন, আমার লড়াইয়ে আছেন, সঙ্গে আছেন, তাদেরকে আমি গভীরভাবে শ্রদ্ধা করি, ভালোবাসি। কিন্তু
সিংহভাগের ক্ষেত্রে আমার যে অভিজ্ঞতা আমি যা দেখতে পেলাম আর কি, তো তাতে করে আর ইচ্ছে করে না, তো ইচ্ছে করে না, কারণ যারা নিজেরাই মনে করেন যে না আমার নিজেরাই জলে ডুবে মরবো, তাদেরকে কে তাদের বোধ চেতনা বোধ মানে কিভাবে জানবে, হ্যাঁ, এত কিছুর পরেও। তো যাই হোক, তো কিন্তু যেহেতু আমার কিছু পরিচিত মানুষ আর কি, আমার পাঠক যারা আমার বইপত্র সংগ্রহ করেন পড়েন এমন পাঠক আর কি, তাদের কৌতূহল ব্যাপারটা, তারা কিন্তু ওই খুব উৎফুল্ল হয়েছেন এমন নয়, কৌতূহল যে স্যার ব্যাপারটা কি হলো, কি হচ্ছে, তাহলে এটা কি 50% কি, এরকম যখন প্রশ্ন করলেন তখন ভাবলাম ঠিক আছে, তাদের কথা ভেবেই অন্তত লাইভটা করা যাক। তো যেই মাত্র এই খবরটা ছড়ালো, আমরা কি দেখতে পেলাম, সঙ্গে সঙ্গে এই যারা খবরটা ভালো করে জানেন না ভেতরে কি আছে, কোন কোন মামলা, পঞ্চম বেতন কমিশন, 2009 রোপা, সে যারা এগুলো জানেন না তারা ভাবলেন এবং তারা বলাও শুরু করলেন, তাহলে কি ওই যে আমাদের 37% বাকি আছে, ওই যে 18 থেকে 55 থেকে 18 এরকম যে বাদ দিন আর কি, ওই রকম যেটা দাঁড়াচ্ছে, অর্থাৎ 37% কেন্দ্রের সঙ্গে রাজ্যের যে ডিএর যে ফারাক, ওইটার 50% কি দেওয়ার কথা বললেন বিচারক, নাকি তারপরে আবার বললেন 25%, তাহলে বেটান, তাহলে ওটা কি ওই 37%-এর 25% এরকম কিছু, এই রকম আর কি শুরু হয়ে গেল। মানে দারুণ আর কি, মানে সেলিব্রেশন এভরিওয়ার, জুবিলেশন, কিন্তু ব্যাপারটা তা নয়, ব্যাপারটা আদৌ তা নয়। অর্থাৎ এটা রূপা 2009 পঞ্চম বেতন কমিশন এবং কার্যকাল বলে দিয়েছি, সেই সময় যারা কর্মরত এই কোন সময় থেকে কোন সময় তাও বলে দিয়েছি, এবং মহার্ঘ ভাতার যে ব্যাকলগ সেটাও কোন সময় থেকে কোন সময় তাও বলে দিয়েছি, তাদের জন্য প্রযোজ্য। আচ্ছা, এবারে আসুন আমরা দেখে নিই যে তবে এই মামলার রায় যদি অনুকূলে যায়, অর্থাৎ কর্মচারীদের অনুকূলে যায়, কনফেডারেশনের অনুকূলে যায়, বা ইউনিটি ফোরাম কর্মচারী পরিষদের অনুকূলে যায়, তাহলে ডাইরেক্টলি সরাসরি সুবিধে তো অবশ্যই এই সময়কাল রোপা 2009 যারা এই সময়কার যারা রয়েছেন, আমি আগেই বলেছি কোন সময়, তারা তো সরাসরি সুবিধা পাবেনি, বেশ, কিন্তু সামগ্রিকভাবে ডিএটা যে একটা অধিকার সেটাও কিন্তু প্রতিষ্ঠিত হবে ফান্ডামেন্টাল রাইট হিসেবে, এটা ইনডাইরেক্ট ফল হবে, এবং যেটা পলিসির ক্ষেত্রে এবং অন্যান্য যে সময়কালে কর্মচারী আছেন, অন্যান্য বেতন কমিশন, ষষ্ঠ বেতন কমিশন, তারাও এটাতে মানে তাদের উপরও প্রভাব পড়বে, এবং ডিএ বিষয়টা অ্যাজ এ হোল ফান্ডামেন্টাল রাইট হিসেবেই ট্রিটেড হবে। এই একটা কিন্তু ইতিবাচক দিক আছে যদি এই মামলা তে অনুকূলে রায় যায় এই কর্মচারী পরিষদে। কেন, কি ব্যাপারে আমরা দেখে নিই যে ইতিমধ্যেই হাইকোর্টে এই মামলাতে হাইকোর্ট পর্যবেক্ষণ দুটো পর্যবেক্ষণ রেখেছে। একটা পর্যবেক্ষণে বলা হয়েছে ডিএ ইজ লিগালি এনফোর্সেবল রাইট, লিগালি এনফোর্সেবল রাইট, ভালো করে শুনুন, অর্থাৎ আইনগতভাবে বাধ্যতামূলক, সরকারকে বাধ্য করা যাবে, এনফোর্স করা যাবে এমন একটি অধিকার হচ্ছে মহার্ঘ ভাতা বা ডিএ। এছাড়াও আমরা জানি 2022 সালের মে মাসে আরও একটি হাইকোর্টের আরও একটি পর্যবেক্ষণ আছে এই বিষয়ে। তো সেক্ষেত্রে বলা হয়েছে, সেখানে ফান্ডামেন্টাল কথাটা অ্যাড করে বলা হয়েছে ডিএ ইজ লিগালি এনফোর্সেবল ফান্ডামেন্টাল রাইট। অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ, কারণ মৌলিক অধিকার হিসেবে ফান্ডামেন্টাল রাইট হিসেবে ডিএ কে হাইকোর্টের অবজারভেশন হাইকোর্ট রেখেছে, সেখানে গুরুত্বপূর্ণ অবশ্যই। কিন্তু এই যে হাইকোর্ট যেটা বলল সেটাকে তার বিরুদ্ধে রাজ্য সরকার আদালতে গেল, সুপ্রিম কোর্টে গেল, এবং সঙ্গে সঙ্গে আদালতে এসএলপি তারা মানে এই ক্ষেত্রেই হাইকোর্টেই এবং পরবর্তীকালে অবশ্যই
সর্বোচ্চ আদালতেও স্পেশাল লিভ পিটিশন তারা দাখিল করে, এসএলপি দাখিল করে, যাতে করে এই যে অবস্থানটা মানে এই লিগালি এনফোর্সেবল ফান্ডামেন্টাল রাইট বা ইত্যাদি ইত্যাদি এই ব্যাপারটাকে নাকচ করা যায়। কারণ বুঝতেই পারছেন মানে এটা মেনে নেওয়া মানে হচ্ছে কত হাজার কোটি টাকার ধাক্কা, ছাঁটাই টাটাই করে কমিয়ে টমিয়ে ফেললে তখন অবশ্য ডিএটা দিতে পারবে, অল্প আসছি সেটা পরের দিকে। তো এই ডিএর ব্যাপারটা যে কত জটিল হয়ে গেল এখন তা সেটা আবার বুঝতে পারবেন, সব কিছু তো রিলেটেড না। ছাঁটাই প্রক্রিয়া চলছে, আবার 32,000 প্রাইমারির ব্যাপারটা ঝুলে আছে, এদিকে আবার 31শে ডিসেম্বর পর্যন্ত যোগ্যদেরকে সুযোগ দেওয়া হয়েছে, কত রকমের খেলা আছে। তো ডিএ কারা পাবে না, কাদের জন্য হবে প্রশ্ন আসবে না? সরকার বলবে পরে যদি ফেরত দিতে হয় ফেরত দেবে ওরা, যদি দেখা যায় এই যে ফেরত দিতে বলেছি ফেরত দিচ্ছে না তো কি করবে? তখন তো দেওয়ার আগে একটু তো ভাবতে হবে যে ফেরত দিতে হবে কিনা, পরে এমন কোনো সিচুয়েশন তৈরি হয় কিনা। সব প্যানেলের মধ্যেই তো এখন প্যানেল মানেই এখন সর্ষে, আর সর্ষে মানেই এখন ভূত, আর এই ভূত ঢুকিয়ে রাখা হয়েছে প্ল্যান ফুলি। সেই ভূত রাজ্য সরকার ঢুকিয়েছে এবং আমাদের বিরোধী দল সেই ভূত দেখিয়ে দিচ্ছে এবং ভূত ঝাড়ার মন্ত্র প্রয়োগ করছে। আর ভূত ঝাড়ার মন্ত্র প্রয়োগ করতে গেলে কি হচ্ছে, পুরো সর্ষেটাই বাতিল করে দিচ্ছে। আরে সর্ষে থেকে ভূতকে ছাড়ান, তা হবে না, তা হবে না, সেটি হবে না। ভূত ভূত আছে যেহেতু, তাই সর্ষেটাকেই পুরো বাদ দিয়ে দিন, মানে প্যানেলটাই বাদ দিয়ে দিন। কি সমস্যা? আগে কি ছিল বলুন তো? ও যারা ভূত তাড়াতো, মানে সর্ষে দিয়ে ভূত তাড়াতো। তো এখন অবস্থাটা কি দাঁড়িয়েছে যে সর্ষের মধ্যেই ভূতের বাড়িঘর। কি করবে না, ভূত তো ছাড়ানো যাচ্ছে না, তাই সর্ষেটাকেই বাতিল করে দিতে হচ্ছে। আসছে এবারে দেখুন, তাহলে যদি এই মামলার যেটা এসএলপি করা হয়েছে সেটা শুক্রবারে, আগামী শুক্রবারে ওটা শুনানি হওয়ার কথা, কিন্তু জোর দিয়ে কিছু বলা যাচ্ছে না। কারণ যে কজ লিস্ট আছে, দেখবেন একটা লিস্ট থাকে মামলার তালিকার, একটা কোন কোন মামলা উঠবে বা কি ব্যাপার আলোচিত হবে। তো সেইখানে কিন্তু মূল তালিকায় কিন্তু এটি নেই, এই মামলাটি নেই, আদৌ নেই, এখনো পর্যন্ত নেই। আমার কাছে যা খবর আছে কজ লিস্টে নেই। তারপরে জানি না এর মধ্যে আবার যদি ঢুকে থাকে আর কি, আমি যতদূর জানি আর কি। তাহলে সাপ্লিমেন্টারি কজ লিস্ট একটা হয়, পরে অ্যাড হয়, সাপ্লিমেন্টারি কজ লিস্টে সেটা ঢুকতে পারে, সে সম্ভাবনা আছে, বলা যেতে পারে। কিন্তু মামলাটি কি আদৌ শোনা হবে বলা যাচ্ছে না, এখন অনিশ্চিত, বলা যাচ্ছে না, অনিশ্চিত। হ্যাঁ, এটা অগাস্টে শুনানি আছে, অবশ্যই অগাস্টেই আছে। তো যাই হোক, মানে 4 মাস সময় দিয়েছে। মানে অগাস্ট মানে দেখুন কতটা, অথচ বলা হচ্ছে যে 4 সপ্তাহের মধ্যে 4 সপ্তাহের মধ্যে ওটা মিটিয়ে দিতে হবে আর কি। 4 সপ্তাহ মানে 1 মাস। তাহলে শুনানি অগাস্টে কেন? ভাবার আছে অনেক কিছু। আমি এটা আমার ধন্যবাদ জানাই শ্রীমন্ত মান্ডিকে। বারটা এখানে গুরুত্বপূর্ণ বিষয় না, এখানে ওই অগাস্টের ব্যাপারটা এখানে অবশ্যই গুরুত্বপূর্ণ। সময়টা অর্থাৎ টাইমিংটা, কতটা গ্যাপ আছে সেই বিষয়টা রয়েছে এখানে, এটাও ভাবার আছে। এতটা পরে সময় নিচ্ছে আর কি। তো যাই হোক, তাহলে এই যে জায়গাটা, সেটা আদালত যদি বলছি কেন, কারণ এটা মাননীয় বিকাশবাবুও নিশ্চিত নন এটা আদৌ ওই সময় ওটা মানে উঠবে কিনা, মানে সাপ্লিমেন্টারি লিস্টেও বা ঢুকবে কিনা, বা ঢুকলেও আদালতের রায় পক্ষে যাবে না বিপক্ষে যাবে, সেটা নিয়ে কিন্তু
চরম আশাবাদী যারা মামলা লড়ছেন এতদিন ধরে, এত ট্যাগের খরচ করে, তারাও কিন্তু আশাবাদী হতে পারছেন না। একটা আশা নিয়ে তো বাঁচতে হয়। এখানে দুটো, মানে একটাই হতে পারে, আর কিছু হতে পারে না। মানে এখানে যে পর্যায়ে মামলাটা গেছে এখন এতদিন ধরে, সেখানে গেছে, সেখানে হয় রাজ্য সরকারের এসএলপি খারিজ হয়ে যাবে, ডিসমিস হয়ে যাবে। আর সেটা যদি ডিসমিস হয়ে যায় তাহলে তো এই পর্যন্ত যে সময়কাল উল্লেখ করেছি, তাদের কর্মচারীরা এই ব্যাকলগ দিয়ে তারা অবশ্যই পাবেন, এই সময়ে যারা কর্মরত ছিলেন। পাশাপাশি অন্য বেতন কমিশনে বা অন্যান্য কর্মচারীদের ওপরও একটা গুরুত্বপূর্ণ প্রভাব পড়বে, আমি একটু আগেই বললাম। তো যদি পক্ষে যায়, অর্থাৎ পক্ষের কথাই বলছি, কর্মচারীদের পক্ষে, তো সেই ক্ষেত্রে কি হবে, অল ইন্ডিয়া প্রাইস ইন্ডেক্স, কনজিউমার প্রাইস ইন্ডেক্স আর কি যেটাকে বলা হয়, অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী মহার্ঘ ভাতা মিটিয়ে দিতে হবে। এবং শুধু এই ক্ষেত্রে হবে না, তখন এই রায়টার, যেহেতু ওই যে ফান্ডামেন্টালি এনফোর্সেবল রাইট, সেটাও তো প্রতিষ্ঠিত হয়ে যাবে, ফান্ডামেন্টাল রাইট, তাহলে সেই ক্ষেত্রে অন্য বেতন কমিশনের ক্ষেত্রে কর্মচারীদের ক্ষেত্রেও একই রকমভাবে এটা বলবৎ হবে। আর যদি রাজ্য সরকারের এসএলপিটা খারিজ না হয়, যদি না হয়, আদালত যদি বলে হ্যাঁ সরকারের অবস্থা অত্যন্ত গুরুতর, এত টাকা দেওয়ার ক্ষমতা, সরকার তো বারবার বলছে যে আমাদের সত্যি সাধ্য নেই, ক্ষমতা নেই, সরকারের কোমর ভেঙে যাবে, তো আইন শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে, প্রপার ফাংশনিং অফ দ্য গভর্নমেন্ট এর স্বার্থে, অর্থাৎ সরকার যাতে করে ঠিকঠাক চলে, সরকারকে তো চালাতে হয়, বেসিক কিছু খরচা তো আছেই, এক্সপেন্ডিচার অনেক রকমের আছে জানেন তো। তো ডিএটাকে যদি সরকার পক্ষের আইনজীবী তারা যদি এইভাবে এস্টাবলিশ করে, যদি মেনেও নিয়েও বলে যে হ্যাঁ এটা ফান্ডামেন্টাল রাইট, অবশ্যই, কিন্তু সরকারের আরও অন্যান্য খরচ আছে, এই ডিএটা একটা অবশ্যই ফান্ডামেন্টাল রাইট হিসেবে যদি আমরা, মহামান্য আদালত আমাদেরকে বলছেন, আমরা মেনে নিচ্ছি। কিন্তু পাশাপাশি এটা যদি আমরা দিই, তাহলে অনেক গরিব মানুষ যারা এই মাইনেটুকুও পান না, মানে সরকারি চাকরি তারা তো একটা মাইনে পান, কম হোক বেশি হোক মাইনে পান, সেই মাইনেতে তারা সন্তুষ্ট নন, এটাও বাস্তব, ঠিক আছে, এটাও বাস্তবতা, কারণ যে হারে জিনিসপত্রের দাম বেড়েছে। পাশাপাশি আবার এটাও বাস্তবতা যে অনেক গরিব মানুষ আছে যাদের ওই যে ভাতা, আমি আসবো, লক্ষ্মীর ভাণ্ডার বলুন, এই ভাণ্ডার বলুন, সেই বলুন, ওই বলুন, যাদেরকে পাইয়ে দেওয়ার রাজনীতি করে, অবশ্যই ভোট ব্যাংকের রাজনীতি, কিন্তু ওই যে সেসব মানুষেরা তো একটা আছে, সেন্টিমেন্ট আছে, মানসিকতা আছে, তারাও তো নাগরিক, তাদের জন্য তো মহার্ঘ ভাতা নেই। তারা তাদের স্ট্যান্ড পয়েন্ট থেকে যদি এইভাবে একটা মানে সওয়াল করা হয় যে এইটা করতে গেলে, সমস্ত বকেয়া মিটিয়ে দিতে গেলে, এবং শুধু তাই নয়, এটা রেট্রোস্পেক্টিভ প্রভাব পড়বে অন্য বেতন কমিশনের ওপরও, ষষ্ঠ কমিশনের ওপরও, বেতন কমিশনের ওপরও প্রভাব পড়বে। তো তার ফলে একটা বড়, মানে অনেক হাজার কোটি টাকা, 20,000 কোটি টাকা তখন কিছুই নয় আর কি, 30, 40, 50,000 কোটি টাকা হয়ে যাবে এসব, এমন একটা সিচুয়েশন দাঁড়াবে। তো সেই ক্ষেত্রে এখন আবার 55% কেন্দ্রীয় হারে, তো সেই ক্ষেত্রে তারা যদি এরকম একটা যুক্তি উপস্থাপন করেন যে তাহলে এই সব সুযোগ সুবিধে ভেঙে পড়বে এবং আমাদের সরকারের যে ক্রেডিবিলিটি সেটা ভেঙে পড়বে, সরকার ফাংশন করতে পারবে না, গভর্নমেন্ট ফাংশন করতে পারবে না, এবং অসংখ্য লক্ষ লক্ষ গরিব মানুষ যাদের সরকার যে ফান্ড থেকে সরকার এই সব ভাতা দিয়ে চলেছে, তো সেই ফান্ডটাকে এইদিকে নিয়ে আসতে হবে, অর্থাৎ চ্যানেলাইজ করতে হবে, সেখান থেকে বন্ধ করে দিয়ে এইদিকে দিতে হবে। তো সেই ক্ষেত্রে এইসব মানুষ বিক্ষুব্ধ হবেন এবং ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের প্রবলেম হতে পারে, এবং মানবিকতার একটা জায়গা হতে পারে, হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডের জায়গা হতে পারে। কারণ এইসব মানুষ, এই শিক্ষকদের, বুঝতেই পারছেন, শিক্ষকদের
সম্পর্কে সাধারণ মানুষের মানসিকতা এবং মিডিয়া যেভাবে শিক্ষকদের পেছনে লেগেছে এবং এক শ্রেণীর শিক্ষক তাদের জীবনযাপন, তাদের আচরণ, আমি সবাই বলবো না, একটা অংশ, অবশ্যই একটা উল্লেখযোগ্য অংশ, তাদের আচরণ থেকে যেভাবে জনমানুষের যে বার্তা গেছে, তাতে করে শিক্ষকদের প্রতি সহানুভূতি, ভালোবাসার, শ্রদ্ধার পারদ এখন তলানিতে। তো এই অবস্থায় দাঁড়িয়ে এই রকম একটা রায় আনা, এবং আমার এইটাই বলবো আর কি, এটা চালের ওপর চালবাজি, মানে চালের ওপর চালতা কেন, আমি পরে প্রসঙ্গে আসবো এটিয়ে। তো এই গ্রাউন্ডটা দেখিয়ে কিন্তু রাজ্য সরকার ব্যাপারটাকে অ্যাভয়েড করতে পারে বা ডিলে করাতে পারে, পোস্টপন করতে পারে। আর সেটিং কে না জানে, আপনারা ইতিমধ্যেই বুঝেছেন যে কেন্দ্রীয় সরকারের সঙ্গে রাজ্য সরকারের সেটিং আছে নিউ ওয়ার্ল্ড অর্ডারে, এটাই খুব স্বাভাবিক, যে কোনো সময় স্বাভাবিক, এখন একটু বেশি স্বাভাবিক। এবং পাশাপাশি আদালতেও তো আপনারা জানেন একই রকমভাবে কীভাবে মাননীয় আদালতকে প্রভাবিত করছেন এবং মাননীয়ার ইচ্ছে অনুযায়ী আদালত চলছে বলা যায় এখনো পর্যন্ত, বেশ আমরা দেখতে পাচ্ছি। এবং সুপ্রিম কোর্টের যে আগেকার যে ভার্ডিক্ট, যেটা 26,000 শিক্ষকের ক্ষেত্রে, সেটাকে তিনি কিভাবে কৌশলে অন্যভাবে নিয়ে গিয়ে কিছুটা মেনে কিছুটা না মেনে যে একটা অদ্ভুত খেলা খেললেন, সেখানেও যে আদালতের সায় আছে সেটাও আমার কাছে অন্তত পক্ষে পরিষ্কার। তো যাই হোক, তাহলে এখনো বহু দূরের পথ, এসএলপি খারিজ হওয়ার সম্ভাবনা এই মুহূর্তে তো নেই, বরং এটা বা পাশাপাশি শিক্ষকদের পক্ষে, মানে কর্মচারীদের পক্ষেই এটা যাবে আদালতের রায়। আর সেটাও জোর দিয়ে বলা যাচ্ছে না, বরঞ্চ ডিলে হওয়ার সম্ভাবনা, মানে পোস্টপন্ড হওয়ার সম্ভাবনাই বেশি। অর্থাৎ লিস্টে, মানে কজ লিস্টে ঢুকলোই না, সাপ্লিমেন্টারি কজ লিস্টেও ঢুকলো না, এইভাবে ডিলে করা যেটা হয়ে আসছে, যে কারণে মাননীয় ওই ক্ষেত্রে যে বড় একটা ভূমিকা নিয়েছেন এই ডিলেইং ট্যাকটিক্সের ক্ষেত্রে। আদালতও যে মাননীয়ার পাশেই আছে, সেটা কি আমাকে বলে দিতে হবে নাকি এখনো বোঝেননি? অবশ্যই বুঝেছেন, আলবাদ বুঝেছেন। বেশ, এবারে আসছি চালের ওপর চালতা কি? চাল মানে কৌশল, ট্যাকটিক্স। ব্যাপারটা খুব একটা ভালো না, প্রীতিকর ব্যাপার নয়, অম্লমধুর ব্যাপার আর কি। তো অম্লমধুর, তো সেটাকে আরো বেশ, মানে একটা বেশ ঝাঁঝালো, টেস্টফুল অনেকে করতে গেলে চালতা যদি দেওয়া যায়, চালতা চাটনি অনেকেরই প্রিয়, তো এই জন্য চালের ওপর চালতা। এটা কেন এই সময় টাইমিংটা আমি একটু আগেই বলেছি, যে কোনো গুরুত্বপূর্ণ আর্থসামাজিক সিদ্ধান্তের ক্ষেত্রে, সে খবরের ক্ষেত্রে টাইমিংটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এখানে খেয়াল রাখুন যে আর্থসামাজিক কেন, এখানে কত অর্থের ব্যাপার আছে বলুন দেখি, হাজার কোটি টাকা, তাই না? ওটার ক্ষেত্রেই 20,000 কোটি টাকা। তো যেখানে আদালত যতটুকু বলছে, মানে রাজ্য সরকার যতটুকু জানিয়েছে, ওরে বাপরে 20,000 কোটি টাকা, তো কম করে আর কি। তো তার রেট্রোস্পেক্টিভ এফেক্ট যেগুলো দাঁড়াবে আর কি অন্য কমিশনের ওপরে, অন্য বেতন কমিশনের রূপার ওপর, মানে যেগুলো রয়েছে ষষ্ঠ বেতন কমিশন, তো সেগুলোতে কি দাঁড়াবে? তো ভয়াবহ অবস্থা না? তাহলে আর্থসামাজিক তো বটে, অর্থের ব্যাপার আছে এখানে। আর সমাজ তো, শিক্ষকরা সমাজের ব্যাপার, সমাজবদ্ধ জীব। তো কেন এখন হলো খেয়াল করে দেখুন। প্রথমত, ডিএ আন্দোলন এর কোমর ভেঙে মাননীয়া বহু আগেই, বেশ কিছুদিন আগেই দিয়েছেন, ভাগাভাগি করে যোগ্য অযোগ্য, আবার শিক্ষক অশিক্ষক, আবার ওই যে ট্রেন নন ট্রেন, এই করে বিভিন্ন রকম মামলা টামলা করিয়ে, এবং অবশ্যই বিরোধী দলও এর মধ্যে আছে, দারুণভাবে আছে আর কি। এই দেখুন না, ডিএর কটা মামলা, একটা মামলা চলছে, ভয়ে ভাস্কর বাবু আছেন, মামলা করছেন, আবার এদিকে বিকাশ বাবুও মামলা করছেন, মানে কতগুলো মামলা বলুন দেখি। আরো খোঁজ নিন, আরো মামলা আছে। অর্থাৎ গামলা মামলা নে, এবার সামলা। কে সামলাবে? মাননীয়া ঠিক সামলে যাবেন। তার অগোচরে কিছু নেই, তিনি সব জানেন, তার চোখের আড়ালে একটি পাতাও নড়ে না। তাহলে
সামলাবে কারা? ওই কর্মচারীরা সামলাবে, তারাই তো টাকা দিচ্ছে, তারাই তো সাবস্ক্রিপশন চাঁদা দিয়ে যাচ্ছে 1,000, 2,000, 500, যে যেমন পাচ্ছে। মামলা দিয়ে ছিনিয়ে আনবো আমরা। আমরা একটা সময় কি গান হতো যখন এই বিকাশ বাবুরা দেখবেন ছোটবেলায়, তখন আমরা এইসব গান শুনেছি। হ্যাঁ, আমরা নতুন ভোর ছিনিয়ে আনবো, নতুন ভোর ছিনিয়ে আনবো, নতুন সূর্যোদয়। হ্যাঁ, ওই যে রানারের গান আর কি। হ্যাঁ, জানেন নিশ্চয়ই। পুরো আমারও প্রিয় গান ওটা, হেমন্ত মুখার্জির গাওয়া গান। রানার চলেছে তাই ঝুমঝুম ঘন্টা বাজছে রাতে, তাই তো আপনারা শুনে থাকবেন, খুব পরিচিত গান। তো এইসব ভোর ছিনিয়ে আনা, সূর্যোদয় ছিনিয়ে আনা, লাল সূর্য ছিনিয়ে আনার ব্যাপার আমরা ছোটবেলা থেকে শুনে আসছি, 34 বছর ধরেই শুনেছি। তার এখন কি হবে? ডিএ ছিনিয়ে আনছি আমরা ডিএ ছিনিয়ে আনবো। ডিএ কাদের? সাধারণ মানুষের, গরিব মানুষের, ম্যাথরের, মুচির? না 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 না, ও সব ওদের, তাদের ডিএ হয় না। কাদের? সরকারি কর্মচারীদের ডিএ ছিনিয়ে আনতে হবে। তা হোক একটাই মামলা না, একটা মামলা হবে না, মামলা অনেকগুলো হবে। গামলা গামলা মামলা নে, তোরা সামলা। সামলে চলেছেন সাধারণ কর্মচারী, আশায় আশায় বেঁচে আছে। দেখা যাক তাদের আশা কতটা পূর্ণ হয়। তাহলে প্রথমত ওই আশাটাকে বাঁচিয়ে রাখা হলো। এবার চাঁদা টাদাগুলো যারা বন্ধ করে দিয়েছিলেন, কি চালের ওপর চালতাটা, বুঝতে পারছেন? হ্যাঁ, অনেক কর্মচারী, আমার পরিচিত অনেক কর্মচারী, শিক্ষক, তারা ডিএর ফান্ডে টাকা দিচ্ছিলেন না, বন্ধ করে দিচ্ছিলেন। তাহলে কি হবে? ডিএর ফান্ডে যদি, মানে মামলার ফান্ডে যদি আপনারা টাকাটা না দেন, কর্মচারী যদি টাকাটা না দেয়, তাহলে কি হবে? উকিলের ইনকাম হবে, উকিলের উপার্জন হবে। বিনা পয়সায় কেউ কেস লড়ছে নাকি? হ্যাঁ, বিনা পয়সায় কি কেস লড়ছেন বিকাশ বাবুরা? না, লড়ছেন না। খুঁজে নিয়ে দেখুন। স্বাভাবিক, কেন লড়বেন? তারা তো এত খেটে খুঁটে একটা বড় ডিগ্রি অর্জন করেছেন, হাত যশ নাম যশ অর্জন করেছেন, তারা কেন বিনা পয়সায় কেস লড়বেন? তারা কোন মানবতাবাদী? কার ধার, মানবতাবাদের ধার কেন ধারবেন? আর সরকারি কর্মচারীদের কি টাকা পয়সা কম আছে? হ্যাঁ, তারা চাঁদা দিবেন, স্বাভাবিক, তাদের চাঁদাতে মামলা লড়া হবে। কিন্তু সমস্যা হচ্ছে সব ঝিমিয়ে টিমিয়ে পড়ছে, আর চাঁদা ফাঁদা দিচ্ছে না। আমি কিছুদিন আগে এরকম পোস্টও দেখলাম বিভিন্ন সংগঠনের, এই চাঁদা টাদা দিচ্ছে না। তারা আবার এই QR কোড দিয়ে টিয়ে, আসুন আমরা আবার লড়াই করি, ঝিমিয়ে পড়লে চলবে, আবার আসুন আবার দিই, ছিনিয়ে আনবো আমরা ডিএ আমরা ছিনিয়ে আনবো, এই মর্মে পোস্ট। তো এইবার চাঙ্গা হবে আবার যারা বন্ধ করে দিয়েছিলেন, তারা এই তো সুপ্রিম কোর্ট বলেছে, বাপ রে বাপ, এবার তো ডিএটা হবেই। আগস্ট মাসে আবার শুনানি আছে, ইতিমধ্যে আরো মামলা চলছে, তাদেরকেও দিতে হবে। ভাগ করে দিই। নে, তুই 1,000 নে, তোরা 2,000 নে, তুই 500 নে। কেন? ওরে বাবা, যখন ডিএটা পাবো কত বকেয়া হবে, লাখ লাখ টাকা। বাপ রে বাপ রে বাপ, কম নাকি? প্রতি মাসে হিসেব করে দেখুন না, যদি কারো মাইনে আমি কম করে, আমি যদি বলি যে মূল মাইনে আর কি, মূল বেতন আর কি, যদি 30,000 টাকাও হয়, 30,000 টাকার 55% যদি আপনি ধরি, কেন্দ্রীয় হারে যদি ভাতা ধরা হয়, কেন্দ্রীয় হারে তো দাবি, তাহলে কেন্দ্রীয় হারে ভাতা যদি ধরা হয়, আমি এক্সিস্টিংটা বলছি আর কি, বলে 55। আচ্ছা, তাহলে 30,000 টাকা কারো মূল বেতন হলে 15,000 টাকার উপরে, মানে প্রায় 16,000 টাকা তার ডিএ। ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন। তার মানে তার মাইনে কি হবে? 30,000 প্লাস 16,000, তাই তো? এরকম দাঁড়াবে। শুধু ডিএ, আমি অন্য ব্যাপার বাদই দিলাম। তাহলে এবার যার 16% ডিএ বা 18% ডিএ, তাহলে কি হবে? তাহলে হিসেব করুন কত কম হবে। কোথায় 55%, কোথায় 18%, কত ফারাক প্রতি মাসে। তো এইটা যদি ব্যাকলগ হিসেবে পাওয়া যায়, মানে আমি আগেকার 85 ধরে বললাম, বা বর্তমানে যারা আছেন পাচ্ছেন না, তারাও কি ডিএ পাচ্ছেন? ষষ্ঠ বেতন কমিশনের লোকজন, তারা কি কেন্দ্রীয় হারে বেতন পাচ্ছে, ডিএ পাচ্ছেন? মোটেই পাচ্ছেন না, তাই তো? তারাও আশায় আছেন, যদি কেন্দ্রীয় হারে পাই তাহলে আমাদের প্রতি মাসে কত করে বেতন আমাদের মার যাচ্ছে, ডিএ পাচ্ছে না বলে মার যাচ্ছে।
হিসেব করলে পাগল হয়ে যাওয়ার মতো ব্যাপার। প্রথম প্রথম অনেক শিক্ষক হিসেব করতেন শুনেছি আর কি, অনেক কর্মচারী। পরে তারা আমায় বলেছে, না স্যার আর হিসেব করা ছেড়ে দিয়েছি, পাগল হয়ে যাব, মাথা খারাপ হয়ে যাবে, কি দরকার। ঠিকই তো। তাহলে তাদের একটা আশা, ঠিক আছে, ডোনেশন হিসেবে, সাবস্ক্রিপশন হিসেবে না হয় 50,000 টাকাই দিলাম, 5 বছর ধরে দিলাম, বা 10 বছর ধরে দিলাম, মামলা করতে করতে আমি না হয় 50,000 টাকাও দিলাম, কিন্তু সেটা তো আমার ডিএ পেয়ে গেলে আমার তো কয়েক মাসেই উঠে যাবে। একবারে পেলে তো আর মাসই লাগবে না, বকেয়াটা যদি একবারে পায়, মাস লাগবে না। তাহলে তো এই একটা আশা আছে, সেই আশাতে আবার নতুন করে প্রাণ সঞ্চার করলেন আদালত এবং মাননীয়া। নাম্বার 1। নাম্বার 2, ইলেকশন আসছে, নির্বাচন আসছে মে মাসেই, এক বছর মাত্র বাকি। মানে সেভাবে ধরতে গেলে 1 বছরও বাকি নেই, কারণ কিছুদিন পরেই দেখবেন সাজো রব শুরু হয়ে গেছে 2026-এর বিধানসভা। তো একটু চাঙ্গা করতে হবে না? ভোট শুধু ওই মানে মানুষকে, যারা শিক্ষক তারা তো রীতিমতো মাননীয়ার ওপর চটে আছেন আর কি, এবং যারা মাননীয়ার বসংবদ সংগঠন তারা অবশ্য চুপচাপ থাকেন, তাদেরকে বিভিন্ন রকম নেতাদেরকে বিভিন্ন রকম সুযোগ সুবিধা দিয়ে আর কি তাদের মুখটুক বন্ধ করে রাখা হয়েছে। তো তাঁদেরও তো শাসক দলের ঘনিষ্ঠ, শাসক দলের সঙ্গে যুক্ত শিক্ষক সংগঠন তো চিরকালই আছে, তাই না? এরাও আছেন। তো যাই হোক, তাহলে এরা বাদ দিয়ে অন্য শিক্ষকেরা তো বিরোধিতা ব্যাপকভাবে মাননীয়ার ওপর চটে আছেন। তো তাদেরকে একটা আশা জাগাতে হবে, যাতে করে না এই তো এবার আমাদের একটা মানে মিয়ে পড়ছেন শিক্ষকেরা। তো প্লাস নির্বাচন, এই যে এটা সামনে রেখে একটা মাননীয়া থাপ্পড় খেলেন, ব্যাপক রকম থাপ্পড় খেলেন। একটা আনন্দ এক শ্রেণীর মানুষকে, মানে একটা গোষ্ঠী যে দেওয়া যাবে, থাপ্পড় খেলেন, এই খবরেও অনেকে খুশি হচ্ছেন। আবার ডিএ হয়ে যাবে এই খবরেও অনেকে খুশি হচ্ছেন। মানে খুশি হওয়ার বিভিন্ন রকম কারণ আছে, এবং এই খুশি হওয়াটা অত্যন্ত জরুরি, কারণ সামনে ইলেকশন আসছে মে। শুধু তাই নয়, এই মাস আরও একটি কারণে গুরুত্বপূর্ণ, এই মে মাস কি, ওই যে 31শে মের মধ্যে নতুন এসএসসি ওই যে এসএসসি নিয়োগ, ফ্রেশ রিক্রুটমেন্টের কথা বলা আছে। সুপ্রিম কোর্ট বলে দিয়েছে 31শে মের মধ্যে নোটিফিকেশন বের করতে হবে, তাই তো? তাহলে দেখুন মে মাসটা কত সুন্দর মাস বলুন দেখি, চারদিকে খুশির খবর। মানে যারা এসএসসির জন্য বসে আছে, শিক্ষকতার চাকরির জন্য বসে আছে, তো তারাও খুব খুশি যে এই যে নোটিফিকেশন বেরোবে 31শে মের মধ্যে, জোর কদমে পড়বো। অনেকে পড়াশোনা শুরু করে দিয়েছেন, জানেন তো, আমার কাছে খবর আছে। আবার যাদেরকে 31শে ডিসেম্বর অবধি ঝুলিয়ে রেখেছে, তারা আবার ঠিক মনোসংযোগ করতে পারছেন না। আবার ওই যে গ্রীষ্মের ছুটিটা পড়ে গেছে, এবং আবার তো গ্রীষ্মের ছুটি আবার টানবে আমি জানি, আবার বাড়বে, পরে গরম টরম তো সহজে যাবে না এখন। তো সেক্ষেত্রে তার পড়াশোনার সুযোগ পাবেন, কিন্তু ওই যে মনের মধ্যে একটা অশান্তি, এতদিন পড়াশোনার সঙ্গে ডিট্যাচড। অবশ্যই এসএসসির পড়াশোনা আর ক্লাসের পড়ানো তো এক বিষয় নয়, ডিট্যাচড কি করে পারবো। আর যারা নতুন তাদেরও তো অ্যালাউ করবে, শোনা যাচ্ছে এমন একটা পরিস্থিতি, ফ্রেশ রিক্রুটমেন্ট যখন, তারাও পরীক্ষায় বসতে পারবে। যদি এরকম হয়, তাহলে তাদের সঙ্গে আমরা কি করে লড়াই করব? এরা তো পড়াশোনার মধ্যে আছে, টাচে আছে, একেবারে মানে যুদ্ধ করার মানে রণাঙ্গনে অভ্যস্ত সৈনিক। আর আমরা তো মানে প্যাভিলিয়নে পড়ে বসে লাইফ এনজয় করছিলাম, এতদিন খেলাধুলা এনজয় করছিলাম, আবার খেলতে নামতে হবে এটা কোনোদিনই ভাবিনি। এতদিন খেলেছি, তার একটা সুফল উপভোগ করছিলাম। অন্য খেলাধুলাও আমরা করেছি, অনেক রকম খেলাধুলা আছে, তো সেই খেলাধুলার লক্ষ্য তো আছে, সেটাও করেছি। যাই হোক, আমরা কখনো ভাবিনি যে আবার মাঠে নামতে হবে। তাহলে এদের সঙ্গে আমরা কি করে পারবো, এই একটা আশঙ্কা, ভয়, এইসব দোলা চলে আছেন। মানে খুব বিচ্ছিরি অবস্থা আর কি। তো তাদের অবস্থাটা, তাদের সংখ্যাটা খুব একটা বেশি নয়। কত সংখ্যা বলুন দেখি? এই যে 31শে ডিসেম্বর পর্যন্ত যাদেরকে বলা হয়েছে চাকরি করতে পারেন, পরের দিকে তারাও পরীক্ষায় বসবেন আর কি। তাদের জন্য কি সুযোগ সুবিধা এক্সট্রা দেওয়া হবে, সেটা নোটিফিকেশনে বুঝতে পারবেন। সেই বিষয়ে আমার আগের ভিডিও রয়েছে।
কিন্তু তারা কত সংখ্যা, মানে 17,000 মতো বা এরকম সংখ্যা বোধহয় হবে আর কি, বা এরকম একটা সংখ্যা, আমি এক্স্যাক্ট আমার মাথায় নেই। তো বাকি লক্ষ লক্ষ যুবক যুবতী উচ্ছ্বসিত যারা পরীক্ষায় বসবে। তো 17,000 বা 16,000-এর যদি মন খারাপ হয় যে আবার পরীক্ষায় বসতে হচ্ছে, আবার ব্যাটিং করতে হবে, হ্যাঁ, উরুতে ব্যথা, পায়ে ব্যথা, কাঁধে ব্যথা, হ্যাঁ, কি বলবো, টেনিস এলবো হয়ে বসে আছে কবে থেকে, কিছুতেই সারছে না, কি করে ব্যাট করবো রে ভাই। তো এরকম পরিস্থিতি। তো তাদের কথা নয় বাদ দিন, কিন্তু বাকি যারা লক্ষ লক্ষ যুবক যুবতী বসে আছে এসএসসির জন্য, তারা তো একটা বড় খুশি হবে। পরীক্ষাটা তো নেওয়া যাবে, নিয়োগ আর না হোক আলাদা কথা। আদালতের আবার আবার রিজার্ভেশনের গণ্ডগোল আছে, ওবিসি রিজার্ভেশনের মামলা চলছে আপনারা জানেন। তো সেটাকে দেখিয়ে নিয়োগ, ওটা না হলে পর্যন্ত, ওটা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তো নিয়োগের গল্প নেই, সেটা তো আর লোকে বুঝবে না। পরীক্ষা হচ্ছে, এটাই বড় কথা। এটা এখন এমন পরিস্থিতি হয়ে গেছে যুব সমাজে, সবাই নয়, বুদ্ধিমতী যুবক যুবতীরা তারা অন্য স্ট্রিমে অন্য কাজ খুঁজে নিয়েছেন বা অন্য কিছু করছেন বা চেষ্টা করছেন, স্বনিযুক্তি হোক, ব্যবসা হোক, প্রাইভেট ফার্ম হোক, তারা অন্য কিছু করছেন বা অন্তত চেষ্টা করছেন। কিন্তু যারা এখনো, যাদের মগজে এখনো নিউ ওয়ার্ল্ড অর্ডারটা ঢোকেনি, তারা এখন পরীক্ষা দিয়ে আনন্দ, তাদের পরীক্ষাটা হলেই তারা এত খুশি, দারুণ খুশি হবে। সরকার সেটা জানে। আর পরীক্ষা মানে তো আবার সে ফিস দিতে হবে পয়সা করে, সরকারেও টানাটানি চলছে। এবার দেখুন, আগের বারে 22 লক্ষ ওএমআর সিটের গল্প, ওই যে সেই প্যানেল 2016 প্যানেল মনে আছে, 22 লক্ষ পরীক্ষা দিয়েছিল। এবার হিসাব করুন 22 লক্ষ, এবার তো সেটা আরো বেড়ে 40-50 লক্ষ হতে পারে, অবাক হওয়ার কিছুই নেই যা অবস্থা দেশের, রাজ্যের। তো তাহলে তো কত টাকা সরকারের আসতে পারে ঘরে, সেটাও তো বুঝতে হবে। অর্থাৎ মে মাসটা সবার জন্য খুব দারুণ খবর, সুন্দর আমি দেখতে পাচ্ছি, সবার জন্য ভালো, খুব ভালো ভালো খবর নিয়ে আসছে মে মাসটা, দারুণ ভালো। আচ্ছা, এবারে চালের উপর চালতার, এই দুটো অংশ আমরা দেখলাম দুটো পর্বে। আরেকটি জায়গায় আপনাদেরকে বলি, এর মাধ্যমে এই যে রায়টা দেওয়া হলো, বলাই বাহুল্য মাননীয়া জানেন না এমন ব্যাপার নয়, এই রায় জানা ছিল এবং মাননীয়া আগে কি করে ট্যাকেল করবেন সেটাও তারা জানেন। এই রায়ের মাধ্যমে, এটা রায় নয়, এটা পর্যবেক্ষণ, বারবার বলছি এটা কিন্তু রায় নয়, এটা পর্যবেক্ষণ, কারণ এখানে কোনো রকম এনফোর্স কিছু বলা হয়নি। শুনানি, আসল শুনানির অপেক্ষা করুন 4 মাস পরে, যদি সেটা আবার তারিখ পাওয়া যায় আর কি, লিস্টেড হয় যদি, তো সেটা পর্যবেক্ষণ মাত্র, অবজারভেশন মাত্র। তো এতে করে কি হলো বলুন তো, ইতিমধ্যেই শিক্ষকদের সম্পর্কে জনমানুষে কিন্তু একটা নেগেটিভ ধারণা তৈরি করে দেওয়া হয়েছে, সরকারই দিয়েছে, মিডিয়া দিয়েছে। কারণ এই বারবার বলেছি, নতুন বিশ্ব ব্যবস্থায় এই শিক্ষার কোনো আর দাম নেই, ওরা ইউজ করে নিয়েছে এবং ইউজ অ্যান্ড থ্রো। আর তাই শিক্ষক ছাঁটাই থেকে শুরু করে, স্কুল তুলে দেওয়া থেকে শুরু করে, পড়াশোনার সঙ্গে সম্পর্কিত যা কিছু সব কিছু ধ্বংস করে দেওয়া হচ্ছে। হাতে হাতে মোবাইল দিয়ে, মিড ডে মিল, তারপরে অমুকশ্রী তমুকশ্রী ভাতা, কন্যাশ্রী, এসব দিয়ে পড়াশোনার মূল ব্যাপারটাকেই ডাইভার্ট করে দেওয়া হয়েছে। এখন পড়াশোনা করার জন্য কেউ স্কুল কলেজে ভর্তি হয় না, সরকারি স্কুল কলেজের কথা বলছি অবশ্যই। কি জন্য ভর্তি হয়? এই সুযোগ সুবিধাগুলো পাওয়া, কেউ মিড ডে মিল, কেউ সাইকেল, কন্যাশ্রী, রূপশ্রী, বিভিন্ন রকমের ব্যাপারগুলো পাওয়ার জন্যই ভর্তি হয়। দায়িত্ব নিয়ে বলছি, ব্যতিক্রম কিছু হয়তো থাকতে পারে। এগুলো যদি স্কুলগুলো থেকে বন্ধ করে দেওয়া হয়, তুলে দেওয়া হয়, তাহলে দেখবেন স্কুল খাঁকা হয়ে গেছে, খাঁ। শিক্ষকেরাও সেটা স্বীকার করেন। কেন পড়বে তারা? তারা দেখছে এই ডিগ্রি নিয়ে, একই ডিগ্রি নিয়ে এইসব পড়াশোনা করে, এমএসসি, এমএ, বিএসসি, বিএ সব করে দাদা দিদিরা বসে আছে, ধর্নায় বসে আছে, নিয়োগ নেই, চাকরি নেই, বরং কিছুই কোনো কোয়ালিফিকেশন নেই কোনো ছেলের, হয়তো মাধ্যমিক পাস করেছে, সে জোম্যাটোর ব্যাগ নিয়ে 2 পয়সা কিছু ইনকাম করছে। অথচ এমএসসি পিএইচডি করা বা এমএসসি বিএড করা ছেলেটি, সে জোম্যাটোর ব্যাগ নিয়ে তো পথে নামতে পারছে না, তার দ্বিধা হচ্ছে, বা সে দোকান খুলতে পারছে না, সমস্যা হচ্ছে, তাই না? এটা এই কাজ করে না মধ্যবিত্ত, হারে এত বড় কোয়ালিফিকেশন, পিএইচডি করলাম, বিএড এমএড করলাম, বিএড করলাম,
আমি এখন কি করব, আমি এখন চপ ভাজবো, আমি এখন আলু বেগুন নিয়ে বসবো, সম্ভব? জোম্যাটো নিয়ে ঘুরবো, সম্ভব? তো কি এই সমস্যা? তার মানে ওই সব করে তো উল্টে আবার ক্ষতি ওসব পড়াশোনা করে, তার চেয়ে ও পড়াশোনা না করাই ভালো। তো তাহলে কেন যাচ্ছে তারা এখন স্কুল কলেজে? এক্সিস্টিং ডিগ্রির জন্য নয়, তাদের কোনো আকাঙ্ক্ষা নেই, পড়াশোনার জন্যও নয়, তারা ওই সুবিধেগুলো পাওয়ার জন্য যাচ্ছে। এবং শিক্ষকরাও কিছু করার নেই, এমন একটা সিচুয়েশন নতুন বিশ্ব ব্যবস্থায় এখন আর তারা কলেজে বা স্কুলে গিয়ে পড়াতে চাইলেও অনেক এখনো ভালো শিক্ষক আছেন যারা পড়াতে চান, পড়াতে ভালোবাসেন, দে লাভ টিচিং, কিন্তু তারা যে পলিসির শিকার হয়ে তারা স্কুলগুলোতে যেমন ছাত্রছাত্রী অমনোযোগী, তাদেরও আমি দোষ দিই না, এমন একটা সিস্টেম হয়ে গেছে মোবাইল ধরিয়ে দিয়ে, এবং যে শিক্ষা থেকে তারা উপার্জন করতে পারবে না, আর্নিং করতে পারবে না। আর শিক্ষার সঙ্গে আর্নিং এমনভাবে ওরা জুড়ে দিয়েছে, এমনভাবে মগজ ধোলাই করে দিয়েছে যে ওই শুধু নীতি শিক্ষা, মানবিকতার শিক্ষা, একাডেমিক শিক্ষা, ডিগ্রিগত শিক্ষার কোনো দাম নেই। ওরা সেটা বুঝে গেছে। এক সময় ছিল, তখন দাদা দিদিরা দেখেছে, তারা চাকরি বাকরি করছে, এখন আর নেই, শূন্য। তাহলে শিক্ষকেরাও কিন্তু আর পড়িয়ে মজা পাচ্ছেন না, তারাও কিন্তু স্কুলে সিম্পলি কলেজে জব স্যাটিসফ্যাকশনের জন্য যাচ্ছেন না। আমি বলছি না, অনেকেই বেশিরভাগই মাইনে নেওয়ার জন্যই যান, পরিষ্কার কথা, না যেতে পারলে আরো ভালো হয়। ওই 2 বছর স্টে সেভ করেছিলেন তারা করোনাকালে, কিন্তু আমি তাদের কথা বলছি না। আমি এখনো বহু ভালো শিক্ষক আছেন, হ্যাঁ, সংখ্যা অবশ্যই কম, কিন্তু আছেন যারা পড়াতে ভালোবাসেন, পড়ানোর জন্য স্কুলে যান, কিন্তু পরিবেশ পান না, পড়ুয়া পান না। তাদের জন্য সত্যি আমার খুব কষ্ট হয়। মানে তারাই হয়তো এক সময় 10 বছর আগে বা 20 বছর যাদের বয়স হয়েছে, তারা ভালো ছাত্র পেয়েছেন, পড়িয়ে আনন্দ পেয়েছেন, কিছু দিতে পেরেছেন, সেই ব্যাপারটা পুরোটাই ভ্যানিশ হয়ে গেছে, তাই তো? তাহলে ব্যাপারটা এরকমই দাঁড়িয়ে গেছে যে ছাত্রছাত্রী পড়ুয়ারা এইসব সুযোগ সুবিধে পাওয়ার জন্য স্কুল কলেজে যাচ্ছে, আর শিক্ষক শিক্ষিকারা কি করবে না, সংসার তো চালাতে হবে, মাইনের জন্য স্কুল কলেজে যাচ্ছেন। সরকারি স্কুল কলেজের কথা বলছি, পড়ার এবং পড়ানোর ব্যাপারটাই হারিয়ে গেছে, ভাঙছে, রিসেট চলছে, এটাই স্বাভাবিক। তাহলে এই যে আদালতের যে পর্যবেক্ষণ, এই 25% ডিএ, 25% ডিএ তো নয়, 25% মিটিয়ে দিন, এভাবে বলা হয়েছে। বোধহয় বলা হচ্ছে 50%, পরে বলা হচ্ছে 25%। এতে করে কি হবে? এতে করে শিক্ষক শিক্ষিকারা বা কর্মচারীরা ডিএ কি পেলেন? 1 পয়সা কি পেয়েছেন? কিচ্ছু পাননি। কিন্তু মিডিয়া যেভাবে ফলাও করে প্রচার করেছে, ব্যাস, শিক্ষকদের উপর তো অনেকেই খ্যাপা। সেই সময় সরকারই এটা করেছে, তাদেরকে বসিয়ে বাইরে দিয়েছে। আর সেই সময় সাধারণ মানুষ, ওই শিক্ষকদের অনেকেরই সবার নয়, অনেকের লাইফস্টাইল, জীবনযাপন বিভিন্ন রকমের, আবার ঘুষ দিয়ে চাকরি, সবও তো আছে। সব কিছু মিলিয়ে এমন একটা ভাবমূর্তি তৈরি হয়ে গেছে, মিডিয়াও করেছে, শিক্ষকের একাংশ নিজেরাও দায়ী করে হয়ে গেছে, যে শিক্ষকদের ওই তার সঙ্গে যোগ হয়েছে 2 বছর বসে স্টে সেভ করে মাইনে দেওয়া। এর ইচ্ছে করে সরকার করেছে, অন্য রাজ্য সরকারি দপ্তর কিন্তু খোলা ছিল, কিন্তু স্কুল বন্ধ। এতে করে শিক্ষকদের চক্ষুশূল করে দিয়েছে সাধারণ মানুষের কাছে। তাই এই ডিএর খবরটা দিলে না, শিক্ষকদের আরো বিচ্ছিন্ন করে দেওয়া হলো। কৌশল দেখুন যে হ্যাঁ, আবার ডিএ, গ্রীষ্মের ছুটি চলছে, ছুটিতে বসে বসে ডিএ পাবে। হ্যাঁ, এরা তো ক্লাসই করে না, কিন্তু ঘুষ দিয়ে চাকরি পেয়েছে, এমনটাই, মানে সবাই যেন তাই আর কি, এমন একটা বার্তা ছড়িয়ে দেওয়া হয়েছে। অলস, ফাঁকিবাজ, শুধু ভোগবাদী শিক্ষক, এরকম একটা বার্তা ছড়িয়ে দেওয়া হয়েছে। সবাই তো এমন নন, বহু আছেন শিক্ষক যারা এখনো পড়াতে চান, পড়াতে ভালোবাসেন, আমি বারবার করে আগেও বলেছি। তাহলে এই অবস্থায় দাঁড়িয়ে এই রায়টা কিন্তু একটা হাতিয়ার হয়ে গেল এই ডিভিশনটাকে আরো বেশি করে বাড়ানোর জন্য, যাতে করে পরবর্তীতে যখন শিক্ষকদের ওপরে আরো কোনো খড়গ নেমে আসবে, বিচ্ছিন্নতা আরো বাড়ে। কি ভালো শিক্ষকেরা ভালো আছেন, এই যে ডিএ পাচ্ছেন, খোঁজ নিয়ে দেখুন কোথায় ডিএ, কোথায়? এটা তো
পর্যবেক্ষণ মাত্র। কিন্তু মিডিয়া যেভাবে প্রচার করছে, যেভাবে খবর হচ্ছে, তাতে করে কিন্তু সাধারণ মানুষ যারা শিক্ষক নন বা কর্মচারী নন, তারা কিন্তু ধরেই নিয়েছে যে বিয়ে হয়েই গেল। তারা কিন্তু এই খবরটা তারা জানবে না, তাদের জানানোও হবে না খবরটা আসলে কি। অর্থাৎ ডিভাইড অ্যান্ড রুল, ছকটা পরিষ্কার তো। আরো খেলা আছে। কি খেলা? এবার ধরুন, যারা 31শে ডিসেম্বর পর্যন্ত যাদেরকে মেয়াদ দেওয়া হয়েছে, তারা ভাবছেন আমরা কি পাবো, আমরা কি ডিএ পাবো। তারাও ব্যাপারটা পুরোটা জানেন না অনেকে। তাদের মধ্যে একটা কষ্ট। আচ্ছা, অযোগ্যরা ভাবছে ইস, এমন সময় রায়টা এলো, এরপরে তো আশার আলো দেখা যাচ্ছিল, ইস। তারা আবার খুব মন খারাপ, তাদের আবার ভীষণ মন খারাপ, কারণ তারা তো অযোগ্য হয়ে গেছে। আর যারা ওই যে অশিক্ষক কর্মচারী, ওই যে ভাতা ধরিয়ে দেওয়া হয়েছে, সেই ভাতার গল্প তো এখনো ইমপ্লিমেন্ট হয়েছে বলে আমার জানা নেই। তো তারা ভাবছে হায় রে, ডিএটা সবে হচ্ছিল, এমন একটা সময়ে আমাদের শেষ করে দিল। মানে এরকম একটা অদ্ভুত, কারো কেউ আনন্দিত হবে, উৎফুল্ল হবে, কেউ মন খারাপ হবে, একে গালিগালাজ করবে, ওকে গালিগালাজ করবে। মানে এই যে একটা ডিভিশন অলরেডি হয়ে আছে, তাহলে এই ডিএর খবরটা, পর্যবেক্ষণটা শিক্ষক সমাজে আরো ফাটল তৈরি করবে, আরো ঘৃণা তৈরি করবে, আরো বিচ্ছিন্নতা তৈরি করবে এবং জনবিচ্ছিন্নতাকে আরো বাড়িয়ে দেবে। ডিএ তো এখনো বহুদূর, কেন্দ্রীয় হারে ডিএ বহুদূর না এখনো। খেলাটা বুঝুন। আচ্ছা, আর কি খেলা? এবার ধরুন ডিএর ব্যাপারটা মাননীয়া যখন দেখতে পাচ্ছেন যে হ্যাঁ এমন একটা সিচুয়েশন, বা দেখা গেল যে না, ডিএ দিতেই হবে, দেখা গেল আদালত বা যদি কেন্দ্র সরকার হঠাৎ করে যদি সমীকরণ বদলে যায়, মাননীয়াকে চাপে ফেলার জন্য সত্যি সত্যি একটা লড়াই হয়, সেটিংটা যদি তুলে নেওয়া হয়, সেক্ষেত্রে কি হতে পারে? সেক্ষেত্রে কিন্তু অন্য রাস্তাও তৈরি আছে। এবার যদি এরকমভাবে প্রশ্ন তোলা হয়, ডিএটা কাদের দেওয়া হবে? কারণ এই মুহূর্তে যা সংস্থা দেখতে পাচ্ছি বিভিন্ন প্যানেল নিয়ে, শিক্ষকদের চাকরি অনিশ্চিত। যে কোনো সময় কত সব প্যানেল নিয়ে মামলা চলছে, আদালতের রায় আসতে পারে, সেই ক্ষেত্রে তারা ছাঁটাই হয়ে যাবে। এই যে আমরা দেখতে পাচ্ছি 2016 ক্ষেত্রে দেখতে পেলাম কি পরিস্থিতি। তাহলে এরকম যদি ওরকম হতে থাকে শিক্ষকদের ক্ষেত্রে বিশেষ করে, এবং অন্যান্য রাজ্য সরকারি ক্ষেত্রেও অনেক কিছু হবে, দেখতে থাকুন ক্রমশ প্রকাশ্য, তাহলে সেই ক্ষেত্রে ডিএ কিভাবে আমরা দেব, কি পরিপ্রেক্ষিতে দেবো? এই যেমন ধরুন, এই যে যারা অযোগ্য যোগ্য এরকম ভাব, ডিএ কারা পাবে? 31শে ডিসেম্বর পর্যন্ত যাদের চাকরি আছে তাদেরকে কি আমরা ডিএ দেব? তারা তো তাহলে অর্থটা অপচয় হবে না? কি মনে হয়, মানে আদালত এক্ষেত্রে কি পর্যবেক্ষণ রাখছে? তাদের তো চাকরিই নেই আর সে অর্থে দেখতে গেলে, তারা তো পার্মানেন্ট নয়। তাহলে পার্মানেন্ট ভ্যাকেন্সির ক্ষেত্রে তো ডিএর গল্পটা যেভাবে আমরা ভাবি বা দেখা হয়, অন্তত এই ক্ষেত্রে সেটা দেখা যাবে না, দেখা হবে না। তাহলে কি সেক্ষেত্রে রাজ্য সরকার কি করবে? প্লাস এই যে 32,000-এর মামলা, সেটা যদি শিক্ষকদের, প্রাইমারি শিক্ষক, তাদের যদি আবার ছাঁটাইয়ের কথা বলা হয়, ওই যে পুরো শস্যেই বাতিল, প্যানেল বাতিল, যদি এরকম বলা হয়, তাহলে সেই ক্ষেত্রে কি ডিএ কি করব? তাদের কি ডিএ দেওয়া হবে? মানে অদ্ভুত রকম একটা জটিল পরিস্থিতি কিন্তু তৈরি হয়ে আছে। তাই ডিএ দিতে চাইলেও ডিএ দেওয়া এত সহজ হবে না। ঠিকঠাকভাবে কারা ডিএর জন্য যোগ্য, কারা ডিএর জন্য অযোগ্য, এগুলো অনেক রকম জটিলতার পরিস্থিতি তৈরি করা হতে পারে। পরিস্থিতি কিন্তু মানে ক্ষেত্র কিন্তু তৈরি হয়েই আছে। এটা আমার পর্যবেক্ষণ, আপনি ভাবুন না কেন। কারণ কি, ইতিমধ্যে এই যে রায়, যে 26,000-এর ক্ষেত্রে যে সুপ্রিম কোর্টের রায়, সেখানে বলা আছে, কি বলা আছে? বেতন ফেরত দিতে হবে দোষী শিক্ষকদের, মানে যারা ওই আর কি এইভাবে চাকরি নিয়েছে, মানে দোষী টেন্টেডদেরকে বেতন ফেরত দিতে হবে।
সেটা শিক্ষক অশিক্ষক নির্বিশেষে, এটা কিন্তু বলা আছে, আপনারা জানেন, বেরো দিতে হবে। সেটা এখন কার্যকর, বুঝি বললাম ডিক্রি নয়, ওটা ভার্ডিক্ট, ওই জন্য ওটা কার্যকর করা হয়নি। মাননীয়া জানেন কোনটা কার্যকর করতে হবে কোনটা করতে হবে না। আসছে তাহলে এবার যদি রাজ্য সরকার বলে এই যে ডিএ আমরা এতজনকে দেব, 32,000কে দেব, ওরাও তো আছে ডিএর দাবিদার, এই যে মামলা চলছে, আরও তো মামলা চলছে, তাদেরকে যদি আমরা ডিএ দিয়ে দিই, তারপরে যদি দেখা যায় তারা অযোগ্য বা তাদের টেন্টেড বা বিভিন্ন রকমের কারচুপি করেছে, তারা র্যাঙ্ক জাম থেকে শুরু অনেক কিছু হয়েছে, তো তখন তাদের বেতন ফেরত দিতে বলবেন আদালত আমাদেরকে, তখন আমরা কি করে বেতন ফেরত নিতে যাব? তখন একটা অমানবিকতার ব্যাপার, যে এই কারণে আমরা করতে পারছি না বেতন ফেরতের জন্য, এখন আমরা কোনো স্টেপ নিতে পারছি না, কারণ অমানবিকতার ব্যাপার, এটা করা যায় না, ধর্মাবতার, এটা যায় না। তাহলে তখন যদি একই ক্ষেত্র তৈরি হয়, তাহলে এই ডিএর টাকাটা তো সরকার থেকেই যাবে। সেটা আবার যদি আদালত বলে যে বেতন ফেরত দিতে, তখন কি হবে? দুটোই গেল। তো সুতরাং ডিএ দিতে গেলে অনেক ভেবেচিন্তে এখন ডিএ দিতে হবে ধর্মাবতার। কি বুঝলেন এবার? সমস্যা না, অনেক কিছু সমস্যা আছে। তো যাই হোক, তাহলে অপেক্ষা করুন। গোফে তেল এখনো দেবেন না, কাঁঠাল এখনো সবে কচি, ও একই জায়গায় দাঁড়িয়ে আছে, পাকা দূরের কথা, বড়ই হয়নি, ছোট্ট কাঁঠাল। তাই এখন গোফে তেল দেবেন না, বহু আগে আমি বলেছি। তবে ডিএ কি একেবারেই কি পরে দেবে না? কেন্দ্রীয় হারে ডিএ দিতে পারে। কেন, কখন দিতে পারে? দেখা গেল যে রাজ্য সরকারকে কেন্দ্রীয় হারে দিয়ে দিতে গিয়ে মাত্র 500 কোটি টাকা খরচা হচ্ছে, বা আরো কম। কেন্দ্রীয় হারে দিয়ে দিতে গেলে দেখা গেল বাড়তি মাত্র 100 কোটি টাকা খরচা হচ্ছে, 200 কোটি টাকা খরচা হচ্ছে। তখন তো দিতে আপত্তি নেই মাননীয়, 200 কোটি টাকা আনন্দে দিয়ে দেবেন। 20,000 কোটি টাকা তো দেওয়া মুশকিল, আরও তো এদিকে সব ধরলে আরও বাড়লে 30-40 হাজার কোটি টাকা হয়ে যাবে। কিন্তু 100-200 কোটি টাকা তো আনন্দের সঙ্গে দেবেন তিনি। কখন? যদি দাবিদারি না থাকে। এই ধরুন এখন শিক্ষকের সংখ্যা, কর্মচারীর সংখ্যা পশ্চিমবঙ্গে যত লক্ষ আছে, সেটা যদি কমতে 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 দেখা যায় যে সব মিলিয়ে মাত্র শিক্ষকের সংখ্যা 25,000, মাত্র 25,000 শিক্ষক এখন আছেন। স্কুল টুল উঠে যাচ্ছে, তো আগামীতে আরও স্কুল উঠে যাবে। আর কিচ্ছু না, ভাতাগুলো যদি এক করে বন্ধ করে দেয় না, ওই তো ভাতা দিয়ে ধরে রেখেছে, তো ওইগুলো মানে ওই যে সিগুলো যদি অন্যরকমভাবে দেয় বা অ্যাকাউন্টে ঢুকে যাবে, স্কুলে ভর্তি না হলেও চলবে, এরকম যদি একটা শুধু ছেড়ে দেবে বাতাসে মাননীয়া, যে এখন মিড ডে মিল স্কুলে না এলেও মিড ডে মিলের টাকা অ্যাকাউন্টে ঢুকে যাবে, স্কুলে না এলেও সাইকেলের টাকা পেয়ে যাবেন, স্কুলে না এলেও ট্যাবের টাকা অ্যাকাউন্টে ঢুকে যাবে, স্কুলে না এলেও রূপশ্রী কন্যাশ্রী সব চলে যাবে, স্কুলে না এলেও চলবে। শুধু একটা পোর্টালে আমাদের একটা অনলাইন হচ্ছে, হ্যাঁ, ওটা হচ্ছে মানে ওপেন স্কুল, মানে স্কুল বিল্ডিংয়ের কোনো দরকার নেই, যাওয়ার কোনো দরকার নেই। ওখানে আপনারা ভার্চুয়াল স্কুল, সেখানে আপনারা সন্তানদের বা পড়ুয়াদের নাম নথিভুক্ত করুন এবং এই সুবিধাগুলো পেতে থাকুন। এটা যদি করে, আমি কথা বলছি, এই মুহূর্তে সে সম্ভাবনা নেই, কারণ স্কুলগুলোতে তো মগজ ধোলাই করতে হবে, চালু রাখতে হবে, কিছু ভ্যাকসিন তো বুঝতে হবে। কিন্তু যদি করে, তাহলে ভাবেন কতগুলো স্কুল উঠে যাবে। ভেবে দেখেছেন পুরোটা পোর্টাল কন্ট্রোলটা কিভাবে ওরা হাতে নিয়ে রেখেছে? পড়াশোনার জন্য কজন স্কুলে আসে এটা ওরা জানে, সব জানে ওরা। তাই অ্যাকাউন্ট নাম্বার সবার নিয়ে, আধার কার্ড, অ্যাকাউন্ট নাম্বার সবার সরকারের কাছে আছে, কেন নিয়ে রেখেছে? সেরকম হলে ওই রাস্তাটাও সরকার খুলে রেখেছে যে কোনো দরকার নেই ভাই, তোমরা বাড়িতে বসে সব সুবিধাগুলো পেয়ে যাবে, স্কুলের আসারই দরকার নেই। তো কি করবে? তো যাই হোক, তাহলে ধরুন আমি বলছি যে হারে স্কুল বন্ধ হচ্ছে, আগামীতে যদি শিক্ষক এবং কর্মচারীদের সংখ্যা, নিয়োগ তো নেই, নিয়োগের গল্প বাদ দিন, যে বিয়োগ চলছে, সংখ্যা কমতে কমতে যদি 20-25 হাজারে চলে আসে, তাহলে ডিএ দিতে মাননীয় অসুবিধে আছে? কোনো অসুবিধে নেই। অসুবিধে আছে 20,000 কোটিতে, 30,000 কোটিতে, 200-400 কোটিতে কোনো সমস্যা নেই। তাহলে
তাহলে এই খেলাটা কিন্তু বারবার করে বলছি, ছাঁটাইয়ের গল্পটা কিন্তু শুধু পশ্চিমবঙ্গের গল্প নয়। এই নিয়ে আমি ভিন্ন ভিডিও করব। তো যারা এটা নিয়ে এখনো অন্ধকারে আছে তাদের বলি, কেউ কেউ ইতিমধ্যেই জানেন যে উত্তরপ্রদেশে ৬৯,০০০ শিক্ষকের প্যানেল, ৬৯,০০০। এখানে তো ৩২,০০০-এর গল্প হচ্ছে, এখানে ২৬,০০০-এর গল্প হচ্ছে, কিন্তু ওখানে ৬৯,০০০ শিক্ষকের প্যানেল বাতিল হয়ে গেছে এক ধাক্কায়। ২০২৪-এর গল্প বলছি, ২০২৪-এর খবর। এক ধাক্কায় ৬৯,০০০ শিক্ষকের প্যানেল বাতিল হয়ে গেছে। কারণ আমি বারবার বলেছিলাম, যারা আমার সহযোদ্ধা পাঠক, যারা আগে থেকে আমার প্রোফাইলে আছেন, ইউটিউবে আছেন, তারা জানেন যে বারবার করে বলেছি শিক্ষকের সংখ্যা সবচেয়ে বেশি আমাদের পশ্চিমবঙ্গে এবং উত্তরপ্রদেশে। ১ নম্বর উত্তরপ্রদেশ, ২ নম্বর পশ্চিমবঙ্গ। নাম্বার অফ টিচার্সের, গভর্নমেন্ট টিচার্সের দিক থেকে দেখতে গেলে উত্তরপ্রদেশ ১ নম্বর, ২ নম্বর পশ্চিমবঙ্গ। আর তাই এই দুটো রাজ্যেই সবার আগে ছাঁটাই হবে, মানে বিভিন্ন কৌশলে আদালতকে সামনে রেখে ভয় দেখিয়ে বিভিন্নভাবে এই কাজগুলো করা হবে। তাই উত্তরপ্রদেশে কি গ্রাউন্ডে করা হলো? রিজার্ভেশন পলিসি নাকি মানা হয়নি ঠিকঠাক, রিজার্ভেশন পলিসি মানা হয়নি, অতএব পুরো প্যানেল ৬৯,০০০ প্যানেল বাতিল। কি বিল পাচ্ছেন তো? তাই চোখ কান খোলা রাখুন। শুধু এই রাজ্যেই শিক্ষক ছাঁটাই হচ্ছে, প্যানেল বাতিল হচ্ছে, অন্য রাজ্যে হচ্ছে না, সেই গল্পে যাবেন না। আগে দেখবেন শিক্ষকের সংখ্যাটা কোথায়, কত বেশি, কাদের ছাঁটাইয়ের এখন দরকার আছে। কারণ সরকার এত বোঝা টানবে না, প্রাইভেট পার্টিকে দেবে, পিপিপিতে যাবে, সেই বুঝে নিয়োগও বন্ধ। আর মাইনের বোঝাও, ওটা বোঝা সরকারের কাছে এখন বোঝা, সেটাও নামাতে হবে। আর এবার বলে দিই যে ২০১৬-র যে প্যানেল, সেই প্যানেলের যে বাতিল হওয়া, সেই প্রসঙ্গে আমি যে কথাটা বলেছিলাম, ওটা ডিক্রি নয়, ওটা ভার্ডিক্ট, সেটা প্রমাণিত। আমি এটাও বলেছিলাম যে যদি আর্টিকেল 21 রাইট টু লাইফ অ্যান্ড লাইভলিহুডকে সামনে রেখে পিটিশন দাখিল করা হয় ঠিকঠাক করে, তাহলে সরকার কখনো, রাষ্ট্র কখনো কারো জীবিকা ছিনিয়ে নিতে পারে না। প্রাইভেট পার্টি পারে, রাষ্ট্র পারে না। এটা একেবারে সংবিধান, আর্টিকেল 21, সেটা যদি করা হয়। কিন্তু উকিল লাগবে তো, জানি না এই পিটিশন হওয়ার কথা সেখানে এটা উল্লেখ আছে কিনা। এটা আমি সেই স্ট্যান্ডে আমি এখনো আছি। কিন্তু ওই যে উকিল চাই এবং ভেতরে যদি সেটিং হয়ে থাকে, উকিলের সঙ্গেও সেটিং, আদালতের সেটিং, মাননীয়ার সেটিং, কারণ এই যে নতুন বিশ্ব ব্যবস্থা, এটা তো আসলে পুঁজিপতিরা চালাচ্ছে না, তারা তো শিক্ষার দায়িত্ব নেবে, তো তারা কি বোঝা বইবে? তো যাই হোক, গেল। আর এটা ওই একটা গেল, আমি বলেছিলাম, আমি সেই স্ট্যান্ডে আমি এখনো আছি, এটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। আর এটা ডিগ্রি আর কি কারণে? এটা যদি রায় হতো, মানে সরি এটা যে ডিগ্রি নয়, এটা যে ভার্ডিক্ট, কি কারণে? যদি এটা সত্যিকারের ডিগ্রি হতো তাহলে এনফোর্সেবল হতো। যেমন করে ওই যে বলছে ডিএ ইজ লিগালি এনফোর্সেবল ফান্ডামেন্টাল রাইট বলেছে, তো এনফোর্স করা হতো। তো এখানে এনফোর্স করা হয়েছে কি? কোনটা মানা হয়েছে বলুন? মাননীয়া কি করেছে? নিজের সুবিধে মতো করে ভার্ডিক্টটাকে ইন্টারপ্রিট করে, তাকে করে তার সুবিধে মতো ব্যাপারটাকে করেছে। কেন? নাম্বার 1, বেতন ফেরত দিতে হবে দোষীদেরকে। সেটা বেতন ফেরত নেওয়া গেছে? তার কোনো এক্সিকিউশনের কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে? ইতিমধ্যে তো ওই যে আদালত আবার বলে দিয়েছে নাকি ওই যে ওরা নাকি অশিক্ষক কর্মচারী মাত্রেই নাকি তাদের মধ্যে আবার যোগ্য অযোগ্য ভাগ নেই। ভাবুন এটা কি করে ডিগ্রি হয়? তারা নাকি সবাই, বেশিরভাগই নাকি টেন্টেড, তাই তারা সবাই নাকি, তাদের নাকি চাকরি চলে গেল। ভাবুন, সবাই নাকি ধরে নেওয়া হলো, বেশিরভাগই। এটা কি জাস্টিস? এটা কি ডিগ্রি? না। তাহলে বেতন যদি মানতে হতো সরকার, তাহলে পুরোটা মানুষ। কোথায় মানছে? বেতন ফেরতের গল্প নেই, নাম্বার 1। নাম্বার 2,
প্যানেলটাকে যোগ্য অযোগ্যর ভিত্তিতে ভাগ করা হয়ে মানে বাতিল করা হয়েছিল না, পুরো প্যানেলটাই তো বাতিল করা হয়েছিল। তাহলে পুরো প্যানেলের ওপরই পিটিশন হওয়ার কথা ছিল, সেখানে শিক্ষক অশিক্ষক সবাই ছিলেন, সেটাই তো করার কথা ছিল, সেটাই তো হওয়ার কথা ছিল। সেটা কি হলো? সেই অ্যাপিল সুপ্রিমে যে অ্যাপিলের যে জানেন আপনারা, সেটা হওয়ার কথা, সেটা তো একযোগে হওয়ার কথা ছিল, সবাইকেই তো পুরো প্যানেলটাকেই তো বাতিল করেছে রে বাবা। তাই তো বিকাশ রঞ্জন ভট্টাচার্য তাই বলে ওখানে যোগ্য অযোগ্যের গল্প ছিলই না, রায় নেই যোগ্য অযোগ্যের গল্প। যেহেতু বলা হচ্ছে যে রায়ে বলা আছে, মানে ভার্ডিক্টে বলা আছে, যেহেতু যোগ্য অযোগ্যকে আলাদা করে চিহ্নিত করা যাচ্ছে না এবং এটা খুব কনভার্সাম প্রক্রিয়া এবং এটা তাই পুরো সিস্টেমটাই রিক্রুটমেন্ট যে পলিসি সেটাই হচ্ছে কারাপ্টেড এবং পলিউটেড, তাই ওই সিস্টেমটাকেই ব্যাপারটাকেই বাদ দিতে হবে, এই যুক্তিতে প্যানেল বাতিল করা হয়েছিল। তাহলে পিটিশনটা সবাইকেই দিয়ে হওয়া উচিত ছিল। এটা কি হলো? কৌশলটা বুঝুন। বিভিন্ন সংগঠন করে, যোগ্যের সংগঠন অযোগ্যের সংগঠন, এই করে সেই করে ভাগাভাগি করে, শিক্ষক অশিক্ষক করে বসিয়ে দিয়ে কি খেলাটা বোঝা গেল? যদি যোগ্য অযোগ্যের ব্যাপারটা করাই যেত, ঠিকঠাক হতোই, তাহলে আদালত তখনই বলে দিত। সেটা কি হলো? সেটা মাননীয়া কি করলেন, এসএসসিকে দিয়ে করালেন কাউন্সিলিং এর বিভিন্ন রকমের, এই কাউন্সিলিং এই পর্যন্ত ঠিক, ওটা ওখান থেকে এই করে দিয়ে একটা অদ্ভুত রকমের সমীকরণ বের করলেন, বের করে আদালতেরকে সেখানে ইনিশিয়েট করলেন, আদালতকে জানালেন এবং আদালত তারপরে এইসব সেই মাননীয়াকেই কিন্তু মাথায় রেখে খেলাটা আদালতও খেলে দিল, তাই তো? এবং সংগঠনও খেলে দিল। তাহলে সবাইকে নিয়ে মাস পিটিশন হওয়ার কথা ছিল, পুরো প্যানেলই তো বাতিল ছিল। ওটা কি হলো? কিভাবে হচ্ছে মাস পিটিশন? আলাদা আলাদা করে হচ্ছে কি আমি জানি না, আপনারা জানেন সেটা। অথচ আলাদা হওয়ার কথা ছিল না, কিন্তু কারণ সবাই একই প্যানেলের ভুক্তভোগী। আর আর্টিকেল 21টা হচ্ছে রাইট টু লাইফ অ্যান্ড লাইভলিহুড। আপনি করাপ্টেড হন, ঘুষ দিয়ে হন, যাই হন না কেন, যেভাবেই পেয়ে থাকুন না কেন, সরকার আপনাকে নিয়োগপত্র দিয়েছে, আপনি নিয়োগপত্র ছাপিয়ে নিয়ে যাননি। দোষী কারা? শুধু আপনারা দোষী নন, ঘুষ ব্যাপারটা একতরফা হয় না, দুর্নীতিটা একতরফা হয় না। তাহলে যারা ভেতর থেকে দুর্নীতি করেছে, সরকার পক্ষের, তিনি নেতা হতে পারেন, তিনি আমলা হতে পারেন, তাদের নাম কেন এলো না? তাদের কেন শাস্তি হলো না? অনেক গ্রাউন্ড আছে। তাহলে আর্টিকেল 21 এক্ষেত্রে চরম অপরাধীদের ক্ষেত্রেও প্রশ্ন আসে। তার জীবিকা ছিনিয়ে নেওয়া যায় না, তার বাড়িতে পরিবার আছে, বউ বাচ্চা আছে, তারা তো কোনো দোষ করেনি। সরকার কে? সরকার তো নিয়োগকর্তা, রাজ্য সরকার তো নিয়োগকর্তা, তারা কিভাবে এটা করতে পারে? কিন্তু ওই যে একতা না থাকলে, ইউনিটি না থাকলে সবই সম্ভব। যখন সব সেট আপ হয়ে যায় সেটাই সম্ভব। উল্লেখ করেছে, কিন্তু উল্লেখ করে কি হবে? তারা তো ভাগাভাগি, একসঙ্গে লড়ছে কোথায়? একে ওকে গালিগালাজ করছে, ওকে গালিগালাজ করছে। তো যাই হোক, লেটস ওয়েট অ্যান্ড সি। খুব ভালো যদি হয়ে থাকে। তাহলে মানা হয়নি পুরোটা। আমি প্রথমে যে পরে যে ভাগাভাগিগুলো হলো পরে, সেটা তো বুঝতেই পারছেন কিভাবে হলো। কিন্তু ওই যে বেতন ফেরত দেওয়া মানা হয়নি। মাননীয়া বললাম যেটা সুবিধে সেটা মানবেন, ওই যে ওটা সুবিধা মতো ভেঙে ভাগ ভাগ করে শুরু করে দিয়েছেন, যেটা উনি চাইছেন। আর কি 22 লক্ষ এএমআর প্রকাশ করতে হবে। কোথায় হলো? বনসলের বাড়ি থেকে নাইসার অধিকর্তা পাওয়া গেছে নাকি, সবই হলো। ওটা বাদ, ওটা হওয়া হলে অন্য সমস্যা তো। অর্থাৎ মাননীয়া কি করলেন, এটা তো ডিগ্রি নয়, এটা ভার্ডিক্ট। ডিগ্রি হলে তো অন্য গল্প হতো, বুঝতেই পারতেন, সবকটাই এনফোর্সেবল হয়ে যেত। এটা এনফোর্সেবল নয় বলেই কিছু করা যাচ্ছে। এবার ফারাকটা বুঝতে পারছেন যে এটা যদি ডিগ্রি হতো তাহলে এই 22 লক্ষ ওএমআর শিট কেন প্রকাশ করা হলো না এই গ্রাউন্ডে, এবং মাইনে কেন ফেরত নেওয়া হলো না, প্রক্রিয়া কেন চালু হলো না এই গ্রাউন্ডে কিন্তু সরকারকে অনেক রকম
নাস্তানাবুদ হতে হতো, নাস্তানাবুদ হতে হতো। শুধু তাই নয়, হাইকোর্ট যে অবজারভেশন রেখেছিল যে সুপ্রিম কোর্ট সেটাকে কিন্তু খারিজ করে দিয়েছে। কি বলুন তো, ওই যে সিবিআই হেফাজতে নিয়ে মন্ত্রী আমলা এদেরকে, যারা এই অধিকর্তা মন্ত্রী, দরকার হলে মাননীয় শিক্ষামন্ত্রী, এদেরকে সিবিআই হেফাজতে নিয়ে জেরা করে তদন্ত করা, সেরম হাইকোর্ট বলেছিল। সেটাকে কিন্তু সুপ্রিম কোর্ট কি করলো? রাখলো না। কেন? খেলা বুঝতে পারছেন তো? কেন বললো? ল অ্যান্ড অর্ডারটা নাকি এতে করে এটা রাজ্য সরকারের, এটা মানে কেন্দ্রীয় সরকারের এটা মানে ব্যাপার নয়। এতে করে কি হবে, এটা তোমার রাজ্যের মধ্যে হস্তক্ষেপ করা হবে, এটা খারাপ দেখাবে, এটা ঠিক নয়, এটা তো ঠিক নয় রাজ্য এভাবে করা, মানে সিবিআইকে, কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে রাজ্যের মন্ত্রীদেরকে ধরে হেফাজতে নিয়ে এটা করা, এটা তো ঠিক নয়, এটা তো রাজ্যের ব্যাপার, এভাবে কেন্দ্র এটা করতে পারে না, ওটা কেন্দ্রীয় সংস্থা, ইত্যাদি ইত্যাদি। এরকম বহু উদাহরণ আছে, মণিপুর থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, বিভিন্ন রাজ্যে এসব হয়েছে। বহু উদাহরণ আছে যেখানে কেন্দ্র হস্তক্ষেপ করেছে, রাষ্ট্রপতি শাসন পর্যন্ত জারি হয়েছে। হয়নি? মণিপুর দেখুন, হয়নি? অনেক জায়গাতেও হয়েছে। কিন্তু সেটিং থাকলে তো হয় না, সেটিং থাকলে তো হয় না। কেন সেটিং? খুব সহজ সেটিং। এই রাজ্যের কিন্তু একটা বড় ভূমিকা আছে, জানেন তো, মাননীয়ার একটা বড় ভূমিকা আছে। যে কেন্দ্রের বিজেপি, মোদির দল বলুন আর আমাদের রাজ্যের শুভেন্দু অধিকারীর দল বলুন, এই রাজ্যে বিজেপির যতটুকু অস্তিত্ব আছে, এবার দেখতে পাচ্ছেন যতগুলো সিট পেয়েছে, সিপিএম তো শূন্য। তাতে কি যায় আসে? তারা খেলাটা এইভাবে খেলছে, নিউ ওয়ার্ল্ড অর্ডারের খেলাটা, ইমপ্লিমেন্ট করার খেলাটা বিভিন্ন লোক বিভিন্নভাবে খেলছে। কেউ ধর্ম দিয়ে খেলছে, ডিভাইড অ্যান্ড রুল, কেউ এই যে শিক্ষক ছাঁটাইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন, বিকাশবাবু নিয়েছেন, যাতে করে মালিকদের সুবিধা হয়, প্রাইভেটাইজেশনের, প্রাইভেট পার্টির হাতে শিক্ষা ব্যবস্থা তুলে দিলে দিতে সুবিধা হয়, এইসব বিভিন্ন রকমভাবে ভূমিকা তারা নিচ্ছেন, এটা পরিষ্কার। তো একই রকমভাবে মাননীয়া বড় ভূমিকা নিয়েছেন এই রাজ্যে বিজেপির খুঁটিকে মজবুত করার ক্ষেত্রে। মাননীয়া না থাকলে বিজেপি এত সিট পেত কি? ফুটহোল পেত এই রাজ্যে? মাননীয়ার আগে দেখে নিন, মাননীয়া যখন ছিলেন না তখন তার আগের আমলে বিজেপি এই রাজ্যে কতগুলো সিট পেত বিধানসভায়, আর বর্তমানে কতগুলো পাচ্ছে। বুঝতে হবে কিভাবে। ওই যে মোল্লাই বলি আমি, জিহাদি টাইপের আর কি কিছু শ্রেণী, যারা মুসলমান সম্প্রদায়ের আদৌ প্রতিনিধি নয়, যারা ইসলামকে কি বলবো আর কি, ওই যারা গ্লোবাল এলিস্ট বলুন আর এই জায়নিস্টরা বলুন, যারা যে ওই বাহ্যিক একখানা ইসলাম বানিয়ে ফেলেছে আর কি, এটা ইসলাম থেকে বহু দূরে, তো সেইটাকে প্রমোট করেছে। আর মাননীয়া তাদেরকে তোল্লা মেরে ইমাম ভাতা, তামাম ভাতা, বিভিন্ন রকম ভাতা ফাতা এই করে সুবিধে টুবিধে দিয়ে, তোল্লা দিয়ে এমন একটা বাতাবরণ তৈরি করেছেন, এটা উচ্চ প্ল্যানফুলি কিন্তু বাতাবরণ তৈরি করেছেন যাতে করে মুসলমানের প্রতি বিদ্বেষ বাড়ে, এবং ওরা মনে করে মানুষ যে এই মুসলমান মানে এরকম, মুসলমান মানে এই, মুসলমানের টেরোরিস্ট, আবার এই যে পেহেলগাঁও হামলা। তাই এই সমস্ত কিছু মিলে একটা ক্ষেত্র তৈরি করে দিয়েছেন মাননীয়া। ক্ষেত্রটা প্রস্তুত করেছিল আগের সরকারই, সেখান থেকেই করেছে, কিন্তু ওটা ছিল বীজ, মানে চারা গাছ ছিল আর কি। সেটা মাননীয়ার আমলে জল টল দিয়ে, জল সিঞ্চন করে মাননীয়া মহিরুহ বানিয়ে দিয়েছেন, তোষণের মহিরুহ। ব্যাস, তারই প্রতিক্রিয়া হিসেবে বিজেপির এই রাজ্যে উত্থান ঘটল। তো মাননীয়ার কাছে কি দিদির কাছে কি দাদা কৃতজ্ঞ নন? অবশ্যই কৃতজ্ঞ। পলিসি দিয়ে করেছেন, গভীরে যেতে হবে। সবাই মিলে খেলাধুলা চলছে, আর ডিভাইড অ্যান্ড রুলটা তো অত্যন্ত জরুরি। তো যাই হোক, আজ এই পর্যন্তই। তাই ডিভাইড অ্যান্ড রুল করেই কিন্তু এই 2016 প্যানেলকে এতগুলো কাণ্ড করা গেল, ইউনাইটেড ফাইট করা গেল না। আমি বারবার বলেছি ইউনাইটেড ফাইট করলে
এত কিছু ঘটতেই পারতো না, কিন্তু ওই যে সবাই ফাঁদে পা দিয়ে দিল আর সবাই একা বিচ্ছিন্ন। তো এই ডিভাইড অ্যান্ড রুলের খেলা কিন্তু আগামীতেও চলবে। আর ডি এর বিষয়টা তো মোটামুটি বললাম, তাই এখনই আপনাদের আশাবাদী হওয়ার কিছু নেই। এখনো বহু দিক, বহু দেখার আছে, বহু জল গড়াবে। আর সামনে নির্বাচন আসছে, ইলেকশন আসছে, তো তার জন্য অনেক কিছু আপনারা শুনতে পাবেন, দেখতে পাবেন। তাই মিডিয়ার খবরগুলোকে আক্ষরিক অর্থে না নিয়ে গভীরে যাওয়ার অভ্যেস করুন, ভাবুন এবং টাইমিংটা দেখুন যে কি খেলা হচ্ছে আসলে। তাই শিক্ষকরা সতর্ক থাকুন। এই খবরগুলোর মাধ্যমে এই যেমন করে ফলাও হলো যে শিক্ষকরা যেন ডিএ পেয়েই গেছেন 50%, 25% পেয়েই গেছেন, এতে করে আরও বিচ্ছিন্নতা তৈরি হলো। তাই আগামীতে শিক্ষকদের তো বিদ্বেষ তো থাকেই। আমাদের এমনিতেই মেন্টালিটি হচ্ছে আমাদের চেয়ে যারা একটু ভালো আছে আর্থিকভাবে তাদেরকে আমরা ঈর্ষা করি, সবাই না হলেও অনেকের মধ্যে এই মেন্টালিটি কাজ করে। আর তার সঙ্গে যদি মিডিয়া যোগ দেয়, তার সঙ্গে যদি শিক্ষকদের আচরণ যোগ হয়, হ্যাঁ, তার সঙ্গে যদি পলিসি যোগ হয়, তাহলে তো অবস্থা আরও ভয়ঙ্কর হয়ে যায়। আর তাই এই খবরগুলো যখনই ডিএর খবরগুলো আসবে পজিটিভ খবর বলে মনে হবে, সাধারণ মানুষের কাছে প্রচার করা হবে, সাবধান থাকবেন শিক্ষক মহাশয়রা, সরকারি কর্মচারীরা। কারণ কে জানে এরপরে আপনাদের ওপরে আবার কোন খাঁড়া নেমে আসতে চলেছে, যে খাঁড়া নেমে এলেও জনগণ কিন্তু, সিংহভাগ জনগণ কিন্তু খুশি হবে। তারা এখন বুঝে গেছে সরকারি স্কুলে পড়াশোনা হয় না, চাকরি মানে রিক্সাওয়ালা পর্যন্ত ঘটি বাটি বেচে প্রাইভেট ইংলিশ মিডিয়াম স্কুলে বাচ্চাকে পাঠাচ্ছে, বা যারা পাচ্ছে না তারা পাঠানোর স্বপ্ন দেখছে। এই পরিস্থিতি তৈরি করে দেওয়া হয়েছে। আর তাই আপনাদের দুরবস্থায় জনগণ কিন্তু পাশে নেই, এটা আপনারা জানেন। এবং এই পরিস্থিতি কিন্তু প্ল্যানফুলি দীর্ঘকাল ধরে তৈরি করা হয়েছে, এবং আপনাদেরও একাংশ সেই ফাঁদে পা দিয়ে নিজের কবর নিজে খুঁড়েছেন। আজ এই পর্যন্তই, সঙ্গে থাকুন, শুভরাত্রি।